র্যাঙ্কিং ট্যাঙ্কিং এই বিষয়গুলো আসলে আমাকে খুব একটা অ্যাট্রাক্ট করে না, ফলে যে বিভিন্ন সমাজে বিভিন্ন র্যাঙ্কিং হয় বা যে তালিকা প্রকাশিত হয় এইগুলোকে আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। বাট আমার নিজের কিছু পারসেপশন আছে। যেমন একটা পারসেপশন হচ্ছে যে এই সমকালীন বাংলাদেশে যদি অনূর্ধ্ব 40 বয়সী জ্ঞানী মানুষের তালিকা করা হয়, সেখানে আমার ভার্সিটি জীবনের বন্ধু আরিফুল হোসেন তুহিনকে আমি রাখি। সেটাও প্রথম 10-এ থাকবে না 20-এ থাকবে সেটা আলাদা কথা, বাট আমি অনূর্ধ্ব 40 জ্ঞানী মানুষের তালিকায় ওকে রাখি। এবং একই সাথে আমি যখন করার চেষ্টা করি, লিস্ট করার চেষ্টা করি যে আমার জীবনে ব্যর্থতার কি তালিকা, সেইখানেও মানে খুব অমার্জনীয় কিছু ব্যর্থতার একটা হচ্ছে যে আমি গত 14 বছর ধরে চেষ্টা করে ওটাতে কোনো বই দেখাইতে পারি নাই। আমি প্রত্যেকবার ওকে দিয়ে চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত যেটা হয় যে আর হয় না, কারণ যেহেতু আমাদের ইন্টারেস্ট আলাদা, ওর সাথে আমার ওইভাবে যোগাযোগও হয় না। ফলে যখন দেখা হয়, যেমন গত বছর পডকাস্টে যখন আসছিল তখন একবার ওকে বলছিলাম, এই আবার প্রায় 1.5 বছর পরে আবার পডকাস্টে আসছে, মাঝে ওর সাথে আমার দেখা হয়নি। ফলে এই ব্যর্থতার দায় মানে আমার 14 বছর ধরে বহন করা লাগতেছে, সামনে কতদিন লাগে জানি না, বাট এবার চেষ্টা করতেছি ওকে একটা বই দেখানোর। কিন্তু যেটা বই তো পরের কথা, যেটা হচ্ছে যে ওর মানে বিভিন্ন বিষয়ে ওর নলেজ আছে এবং কথা বলতে পছন্দ করে। সম্প্রতি আমাদের এই 5 আগস্টের ঘটনার পর ওর সাথে কথা হচ্ছিল যে রাষ্ট্র সংস্কার বা অন্যান্য বিষয়ে ভাবনা। তো তখনও বলতেছিল যে ও একটা পডকাস্ট করতে চায়, যেটার টপিক হচ্ছে এই ফেডারেলিস্ট পেপার এবং গেম থিওরি, এবং এটা নিয়ে হচ্ছে মানে গভর্নমেন্ট কীভাবে কাজ করে। আমি ফেডারেলিস্ট পেপার শব্দটাই শুনি নাই, জানতাম না। পরে স্টাডি করলাম, দেখলাম যে আমেরিকার সংবিধান যখন প্রথম প্রবর্তিত হইল, তখন ওটার সমর্থনে 3জন স্কলার প্রায় 85টা আর্টিকেল পেপারে লিখছিল। তো ওই 85টা পেপারকেই ফেডারেলিস্ট পেপার বলা হয়। সো আইডিয়াটা পছন্দ হতো, আর গেম থিওরি সম্পর্কে আগেই জানতাম। তো তখন মনে হলো যে তুহিনকে 14 বছরে বই লেখাইতে না পারলেও আর একটা পডকাস্ট বাবুলের সাথে করা যাইতেই পারে। তো দেখা যাক যে ও যা ভাবছিল সেটার সাথে আসলে কতখানি কানেক্টেড হইতে পারে, কারণ ও যেহেতু অনেক বেশি জ্ঞানী, ওর আসলে উপযুক্ত প্রশ্ন করার মতো প্রশ্ন সবসময় আমার মাথায় আসে না। এটা একটা সমস্যা, কারণ আমি তো আসলে অতটা জ্ঞানী মানুষ না। আমি ইনফরমেশনের চেয়ে আমি এক্সপ্লেনেশন টাইপ জ্ঞানের প্রতি আমার আসলে ঝোঁক বেশি, যেটার কারণে উপযুক্ত প্রশ্ন হয়তো সবসময় করা হয় না। বাট স্টিল দেখা যাক আলাপটা কোন দিকে আগায়। তো তুহিন, এই যে ফেডারেলিস্ট পেপার নিয়ে তুমি কথা বলতে চাও, এটা তো একটা তাত্ত্বিক জায়গা। আমি যদি প্র্যাকটিক্যাল জায়গায় দেখি যে যদি বাংলাদেশের এখন সংবিধান পুনর্লিখন বা এগুলো অনেক কথাবার্তা বলা হইতেছে, এখন ফেডারেলিস্ট পেপার লেখার মতো মানুষ কি আসলে বাংলাদেশে আছে বলে তুমি মনে করো? প্রথমত আমি আসলে এই বিষয়টাকে ঠিক মানে অ্যাকসেপ্ট করি না যে ফেডারেলিস্ট পেপার আসলে খুবই মানে উচ্চমার্গের জিনিস। আমার কাছে মনে হয় যে ফেডারেলিস্ট পেপার খুবই প্র্যাকটিক্যাল কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করছে, রিয়েল পৃথিবীর রিয়েল সমস্যা নিয়ে। একটা সমস্যা হচ্ছে যে 1788-89 সালে যে ল্যাঙ্গুয়েজের যে স্টাইল, সেটা আমাদের কাছে হয়তো মনে হইতে পারে যে এটা একটা খুব পোশাকি ভাষা, কিন্তু মানে আদার দেন দ্যাট আর ওই ফাউন্ডিং ফাদার যারা বা যারা আমেরিকার প্রথম দিককার নাগরিক ছিলেন, বা মানে ওই সময় ফ্র্যাঞ্চাইজ অনেক লিমিটেড ছিল, ভোটাধিকার খুব স্বল্প সংখ্যক মানুষের ছিল, তো তারা দেখা যেত যে একটু সমাজের উপরের দিকে হয়তো একটু এলিট প্রভাবিত করে। তো সেই কারণে হয়তো ভাষা বা প্রকাশের ভঙ্গিতে হয়তো মনে হইতে পারে জিনিসটা একটু দূরবর্তী জিনিস, কিন্তু অ্যাকচুয়াল ভিতরের যে কন্টেন্টটা বা জিস্টগুলা, এগুলি কিন্তু খুবই প্র্যাকটিক্যাল কিছু জিনিস, প্র্যাকটিক্যাল কিছু সমস্যা এবং সেগুলোর সমাধান আমরা কীভাবে করতে পারি সেগুলো নিয়ে আলোচনা। সো আমেরিকা যেহেতু রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট বা প্রজাতান্ত্রিক যে রাষ্ট্র, যেটাকে আমরা পুরো পৃথিবীতেই সবাই চাই বানাইতে, সেটার ওয়ান অফ দ্য ফার্স্ট কেস, এবং সেটাকে তারা একটা এক্সপেরিমেন্ট হিসাবে দেখানোর একটা সুযোগ পাইছিল। সেহেতু আমার কাছে মনে হয় যে আমরা যখনই চিন্তা করি যে নতুনভাবে আমি রাষ্ট্র নিয়ে চিন্তা করব, তখন তারা কী ধরনের সমস্যার কথা বলছিল, সেই সমস্যাগুলোর সাথে কোন কোন ধরনের সমস্যা আমাদের সাথে মিল আছে, এই ব্যাপারগুলো দেখাটা আসলে আমার কাছে মনে হয় যে একটা ভালো এক্সারসাইজ আর কি। ওকে, এটার সাথে তো আসলে ঠিক কালচারাল একটা যোগসূত্র আছে বোধ হয়। মানে তুমি যদি আমেরিকার কালচারাল দেখো, ওদের যে সোসাইটির যে হিস্ট্রি বা ওদের যে সোশিওলজিক্যাল যে ডেভেলপমেন্ট, তুমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করো, বাংলাদেশের তো আসলে আমার মনে হয় কালচারাল অ্যালাইনমেন্টের জায়গাটাতেই একটা বড় গ্যাপ আছে। তো সেখানে আসলে এই ধরনের আলাপগুলোর চাইতে তো মনে হয় ফেসবুকে একটা 5 লাইনের পপুলিস্ট স্ট্যাটাস দেয়, সেটা মনে হয় বেশি অ্যাকসেপ্টেন্স পায়। তো সেক্ষেত্রে এই তুমি কালচারাল ফ্যাক্টরটাকে কি তাহলে ডিনাই করে এটা সম্ভব বাংলাদেশে? ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি যে ফেডারেলিস্ট পেপারের মধ্যে মানে অন্যতম প্রধান যে জিনিসগুলোকে নিয়ে ওরা আলোচনা করতে চাইছে, তার মধ্যে একটা হচ্ছে পপুলিজম।
ঠিক আছে, যে এটা তো মোটামুটি এখন জানা বেশি যে ফেডারেলিস্ট পেপার গ্রিক মডেলের যে ডেমোক্রেসি ছিল, যে সিটি স্টেট ছোট একটা জিওগ্রাফিক্যালি ছোট হবে, ওই স্টেটের সকল সিটিজেনই আসলে মানে হচ্ছে অ্যাসেম্বলিতে আসবে, সবাই মানে ওই অ্যাসেম্বলি একই সাথে লেজিসলেটিভ বডিজ এবং কোর্ট হিসাবে ফাংশন করবে, ভোট দিয়ে বিচার হবে, ভোট দিয়ে আইন তৈরি হবে, এই যে একেবারে ডিরেক্ট ডেমোক্রেসির যে মডেলটা, এই মডেলটাকে কিন্তু খুবই কঠোরভাবে ক্রিটিসাইজ করা হয়েছে ফেডারেলিস্ট পেপারে। এবং এই ক্রিটিসাইজ করা হয়েছে কারণ হচ্ছে এই পপুলিজম, যে এইখানে আসলে সত্যিকার অর্থে সক্রেটিসের ঘটনা আমরা দেখতে পারি যে সক্রেটিসকে কিন্তু তার ভিতরে ভার্ডিক্ট দেওয়া হয়েছিল 2বার। প্রথমবার কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, ঠিক আছে, কিন্তু সক্রেটিসের নিজেকে ডিফেন্স করার যে স্টাইল, এইটাকে ওই অ্যাসেম্বলির লোকজন অ্যারোগেন্স হিসাবে নিয়ে দ্বিতীয় ভোটে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা তো অনেকটা মানে এই যে মানে মানুষ ইমোশন এবং আবেগের মাধ্যমে যে অনেকগুলা মানুষ একসাথে হয়ে যে ধরনের কি বলবো এটাকে অন্যায্য সিদ্ধান্ত নিতে পারে, এই ভয়টা কিন্তু থেকে যায়। এবং রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে যে কথাবার্তা বলছে জেমস ম্যাডিসন, আলেকজান্ডার হ্যামিল্টন এবং জন জে, তারা এটা নিয়ে খুব অ্যাওয়ার ছিল এবং তারা রাষ্ট্রটাকে এমনভাবে তৈরি করার চেষ্টা করছে যেখানে এই ধরনের ঘটনাগুলোকে কন্ট্রোল করা যাবে, যে মানুষ ইমোশনালি একটা মব তৈরি করে একটা অন্যায্য জিনিস ঘটায় ফেলতে পারবে না। ঠিক আছে, কিন্তু আমার ওই পয়েন্টটা আমি এখনো আসতে পারি নাই, যে কালচারাল যে একটা বড় ডিফারেন্স, যেমন মনে করো যে আমাদের এই রিসেন্ট টাইমে দেখবে যে অনেকগুলা মবক্রেসির একটা তৈরি হয়েছে, তো এরকম একটা জায়গায় তুমি যখন এই সব করবা, মানে এই ফেডারেলিস্ট পেপারের জিনিসপত্র নিয়ে কাজ করবা, সেটার আসলে সোশ্যাল ভ্যালিডিটি কিভাবে তৈরি হবে? আবারও আমি আসলে সত্যিকার অর্থে মানে আমি আসলে তোমার প্রেমিসটাকে ঠিক মানতেছি না, যে বাংলাদেশে বর্তমান বাংলাদেশ যেরকম আর ওইখানকার বাংলাদেশের কিছু, ওইখানকার আমেরিকার তো আসলে কিছু 300 বছরের ডিফারেন্স, ভিন্ন মানে মানে জিওগ্রাফিক্যাল লোকেশন এবং টোটালি ভিন্ন একটা সিচুয়েশন, এগুলোর পার্থক্য তো থাকবেই। কিন্তু আমি যদি হিউম্যান নেচারের জায়গা থেকে দেখি তাহলে কিন্তু আমি অনেক প্যারালাল পাই। হিউম্যান নেচার যদি বলো, তাদের যদি করা হয় মানে পরন্ত বস্তুর সূত্রের মতো বাতাসের বাধাটা তৈরি করা হয়, কিন্তু যদি তুমি হিউম্যান নেচারকে যদি তুমি কোনো একটা স্টেটের আন্ডারে নিয়ে আসো, তখন তো সেখানে আসলে কালচারাল পলিটিক্যাল অনেক বিষয় আছে। আমি তাহলে একটা ঘটনার উদাহরণ দিই। আমেরিকার বার্থ প্লেস মানে যে কি বলে যে তারা ব্রিটেন থেকে আলাদা হয়ে যাবে, এটা শুরু হয়েছিল বোস্টনে, এবং যেই প্রথম পলিটিক্যাল মুভমেন্টটা ওরা শুরু করছিল ওটার নাম দিয়েছিল বোস্টন টি পার্টি। টি পার্টি অন্য কারণ হচ্ছে যে টি ট্যাক্সের উপর ভিত্তি করে এই প্রথম পলিটিক্যাল মুভমেন্টটা 1775-76 সালের দিকে শুরু হয়। এইখানেই মানে এই ম্যাসাচুসেটসের আশেপাশেই কিন্তু 1619 সালে এই ডাইনি সন্দেহে এই ভয়ঙ্কর মব 16 জন মহিলাকে মৃত্যুদণ্ড দিছিল। ঠিক আছে, লিটারেলি মানুষজনকে জায়গা থেকে ধরে নিয়ে এসে ফাঁসিতে ঝুলাই দিছে। পুরাই মানে মানে আর কি, যে ওই যে মবক্রেসি যেটা, ওইটাই, যে 10 জন মানুষ মিলে বলছে যে এই মহিলা হচ্ছে উইচ, তাইলে সে উইচ, তারা ঝুলাই দেওয়া ফাঁসিতে। সো আমার কাছে মনে হয় যে এই যে মানুষের যেই ইম্পালসগুলা, আমি সবসময় বিশ্বাস করি যে মানুষ খুবই মানে কি বলে মানে এনভায়রনমেন্ট ড্রিভেন প্রাণী আর কি। মানে সে একটা পরিস্থিতিতে কি ব্যবহার করবে এটা আসলে অনেক সময় প্রেডিক্টেবল না। মানে ওই সঠিক প্রিকন্ডিশন পাইলে ভিন্ন ভিন্ন দুইটা মানুষ একই ধরনের বিহেভ করতে পারে। সো আমার কাছে মনে হয় যে এইগুলি আসলে মানে যে কালচারাল যে পার্থক্যগুলো আছে, এইগুলি এই একটা রাষ্ট্র তৈরি করা বা রাষ্ট্রের মধ্যে এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করা যাতে রাষ্ট্রে সবাই প্রোটেকশন পায়, বা রাষ্ট্রে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে মানে হচ্ছে ডমিনেট করতে না পারে, এই চাওয়াগুলো আমার কাছে মনে হয় ইউনিভার্সাল চাওয়া। এই চাওয়াগুলা মানে যখন আমরা ট্রান্সলেট করব তখন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোন জিনিসগুলো আসলে এসেন্স আর কোন জিনিসগুলো হচ্ছে আসলে নয়েজ। এইটা পার্থক্যটা আমরা করতে পারলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তুমি যখন এই টপিকটা বলছো আমি মানে বুঝতে পারছি যে তুমি আসলে কি মিন করে বলতেছো। বাট আমি যেটা মানে তোমার সাথে আমার যে জায়গাটা ডিফার করতেছি, আমি হচ্ছে জিনিসটাকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জায়গায় দেখতেছি। তো সেক্ষেত্রে তুমি যে আলাপটা, এই আলাপটা কি কোনো কান্ট্রি বাউন্ডারি বেসিসে করতেছো, নাকি হচ্ছে যে এটা একটা
ওভারঅল থিওরিটিক্যাল জায়গা থেকে বলতেছো। না, কান্ট্রি বাউন্ডারি যদি বলো তাহলে সেই জায়গা থেকে আমি বারবার বাংলাদেশের প্রসঙ্গ আসতেছে। আর যদি তুমি বলো যে না এটা আসলে বাংলাদেশ কোনো ইস্যু না, মানে আমি এই ব্যাপারে কি ভাবি শুধু সেটা বলতে চাই, তাইলে আবার আলাদা ধরনের আলাপ। আমি হচ্ছে প্র্যাকটিক্যাল, কারণ তুমি আমি উভয় যেহেতু জীবনের বড় অংশ বাংলাদেশে পার করে ফেলছি, ফলে আমাদের এই ইকোসিস্টেম তো আসলে আমাদের চিন্তার সাথে একটা যদি কোহেরেন্স না থাকে তাহলে তো সেটা ওই আবারও সে একটা থিওরিটিক্যাল আলাপে না, মানে ওই জন্য বললাম। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কি, এই জন্য ওই যে গেম থিওরি প্রসঙ্গটা চলে আসে আর কি। গেম থিওরি একটা সুবিধা হচ্ছে কি, যে গেম থিওরি একটা ভালো ম্যাথমেটিক্যাল মডেল, যে প্রত্যেকটা মানুষই ইনসেন্টিভ ড্রিভেন, তাই না? মানে সে যখন সিদ্ধান্ত নেয়, সে যে ধরনের মানুষ হোক না কেন, সে তার ইনসেন্টিভগুলা কি আর ডিসইনসেন্টিভগুলা কি এইগুলি আইডেন্টিফাই করা এবং ইনসেন্টিভগুলোকে ম্যাক্সিমাইজ করা, ডিসইনসেন্টিভগুলোকে মিনিমাইজ করা, এইটা কিন্তু তার অধিকাংশ সিদ্ধান্ত গ্রহণের মূলে থাকে। আমার পয়েন্ট হচ্ছে যে কনস্টিটিউশনাল স্ট্রাকচারের মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে যে আমাদের দেশে প্রত্যেকটা মানুষের দুই ধরনের ইম্পালস থাকে। এক ধরনের ইম্পালস হচ্ছে তার স্বাধীনতার ইম্পালস, যে আমি যা করব সেটা যাতে আমি ঠিকমতো করতে পারি, আমাকে যাতে কেউ মানে হচ্ছে আমি যেটা করতে চাই না সেটা করতে যাতে কেউ আমাকে বাধ্য না করে। আরেক ধরনের ইম্পালস হচ্ছে যে মানে তার যে গ্রুপ আইডেন্টিটি আছে, ঠিক আছে, মানে সেই গ্রুপ আইডেন্টিটিটাকে ধরে আরেকটা গ্রুপের উপরে, এইটাও কিন্তু মানুষেরই হিউম্যান নেচার, এটা কিন্তু কোনো মানুষ এটার বাহিরে না, যে আমার গ্রুপ ওই গ্রুপের উপরে থাকবে, ঠিক আছে, আমার গ্রুপ ভালো জানে ওই গ্রুপের জন্য কি ভালো হবে, ওই গ্রুপের থেকে এই যে মানে ডমিনেট করার ইচ্ছা, এটাও আসলে হিউম্যান নেচারই। কিন্তু মানে আমার পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কি এইখান থেকে আলাদা? মানে বাংলাদেশের মানুষরা কি এর থেকে ভিন্ন জিনিস চায়? আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা করার মানে 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 প্রশ্নটা অনেক বেশি স্পেকুলেটিভ। বাংলাদেশের মানুষ কখনো সিভিল লিবার্টি ঠিকমতো আছে, ওয়ারেন্ট ছাড়া আমাকে কেউ বাসা থেকে তুলে নিয়ে যায় না, ঠিক আছে, এই আমি যে কোনো গ্রিভেন্সেস সরকারের কাছে প্রস্তাব করতে পারি। আমি কিন্তু যে রাস্তাঘাট কারেন্ট আছে কিনা এগুলো নিয়ে কিছু বলতেছি না। ওই 1789 সালে আমেরিকা তো ছিল না, এবং আমেরিকা অনেক ব্যাকওয়ার্ডার কান্ট্রি ছিল, অনেক অশিক্ষিত ছিল ইউরোপের তুলনায়, এবং ওদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে 19 শতকে এসে, 18 শতকে অনেক অ্যাগ্রিগ্রিয়ান ছিল। তো আমার পয়েন্টটা হচ্ছে যে এই জিনিসগুলা কি, এই যে বেসিক সিভিল রাইটসের মধ্যে থাকা, বেসিক পলিটিক্যাল রাইটসের মধ্যে দীর্ঘ সময় থাকা, নিজের এজেন্সি থাকা বা নিজেকে দেশের ওনার মনে করা, সিটিজেন মনে করা, এই ধরনের এনভায়রনমেন্টে আমরা কখনোই থাকি নাই। সো আমরা এখন এই এনভায়রনমেন্টটা আইদার আমরা তৈরি করতে পারি নাই অথবা আমরা ডিজার্ভই করি না। সো ডিজার্ভ করি না এটাতে আমি বিশ্বাস করি না, কারণ যে জিনিসে আমি কখনো থাকি নাই, মানে একটা জিনিস হচ্ছে যে এই জিনিসে যদি আমি অনেকদিন থাকতাম, তারপরে যদি দেশের মানুষ এমন কোনো একটা কাজ করে সেই সিস্টেমটাকে ধ্বংস করতো, তাহলে একটা কথা ছিল। আমরা তো ওই ধরনের এনভায়রনমেন্টে থাকতেই অভ্যস্ত না, আমরা পুলিশ দেখে ভয় পাইতে অভ্যস্ত। মানে পুলিশ বাসায় আসলে যে ওয়ারেন্ট দেখাইতে হবে এই প্রশ্ন করতেই অভ্যস্ত না আমরা। ওই যে পুলিশ পিটায়া স্বীকারোক্তি দিবে, সেটা পৃথিবীর কোনো দেশের কোর্টে মানে অ্যাকসেপ্টেবল না এভিডেন্স হিসাবে, ঠিক আছে। মানে নিয়ম আছে যে আমি কীভাবে জবানবন্দি গ্রহণ করতে পারবো, আমি টর্চার করতে পারার কথা না। তো সেগুলি কিন্তু কোনোটাই বাংলাদেশের জন্য সত্য না। সো আমাদের তো সেই অভিজ্ঞতাটাই নাই। আমার পয়েন্ট হচ্ছে যে সেই অভিজ্ঞতাটা যদি হয় তাহলে কী ধরনের রাজনীতি বা আমরা কি সেই ধরনের সিভিল লিবার্টির যে এনভায়রনমেন্ট সেটাকে কি রক্ষা করার জন্য কাজ করবো কিনা। এখন এই জায়গা আমার বাজি হচ্ছে আমরা করব, এখন দেখা যায় কি। ওকে, এখন এই যে আমরার মধ্যে তো অনেক মানে শ্রেণীর ব্যাপার আছে। তো তোমার এই শ্রেণী আসলে কারা? মানে তুমি যখন আমরা বলতেছো, এটা আসলে কোন শ্রেণীকে রিপ্রেজেন্ট করতেছে বা তাদের ডেমোগ্রাফিক্যাল পজিশনটা কি? না, কিন্তু একটা রিপাবলিকে কিন্তু মানে সবাই মানে সিভিল রাইটস একটা রিপাবলিকের সবার। সিভিল রাইটস কখনো কন্ডিশনাল হইতে পারে না, পলিটিক্যাল রাইটস হইতে পারে, বাট সিভিল রাইটস হইতে পারে না। মানে আমি যদি একটা প্যারালাল উদাহরণ দিই, বারবার আমেরিকার উদাহরণ দিচ্ছি। আমেরিকায় 1959 সালে সম্ভবত, এর আগেও অনেকগুলো মামলা হয়েছিল, বাট সবচেয়ে ল্যান্ডমার্ক ডিসিশনটা 1959 সালে হয়েছিল, যে সুপ্রিম কোর্টে একটা মামলা গেল যে একজন ইলিগাল ইমিগ্রেন্ট, মানে সে যে বর্ডার দিয়ে আসছে, একজন ইলিগাল ইমিগ্রেন্ট
তার কি আসলে কোনো সিভিল রাইটস আছে? তাকে কি মানে আমার পুলিশ যদি ধরে বা ডিটেইন করে, ওয়ারেন্ট থাকতে হবে, তাদেরকে দিতে হবে, কি বলে এটাকে, তার যদি পয়সা না থাকে তাকে লয়ার এনে দিতে হবে, তার কাছ থেকে জোর করে কোনো জবানবন্দি করা হবে না, তাকে জোর করে কিছু সই করানো যাবে না, হ্যাঁ ঠিক আছে? সে যদি জবানবন্দি দিতে না চায় বা কোনো ইনভেস্টিগেশনের প্রশ্নের উত্তর না দিতে চায়, তাকে জোর করা যাবে না। এই যে রাইটসগুলা, এটা কি আসলে তার জন্য প্রযোজ্য কিনা? আমেরিকার সুপ্রিম কোর্ট বলছে হ্যাঁ, আমেরিকার কনস্টিটিউশনের সিভিল রাইটসের যেই মানে ফান্ডামেন্টাল রাইটসের যে মানে স্ট্রাকচার, এইটা আমেরিকার কনস্টিটিউশনের যে জুরিসডিকশন, এটা সবার জন্য সত্য। এটার জন্য সিটিজেন হওয়ার দরকার নেই। সিটিজেন হওয়ার দরকার হচ্ছে আমি যদি ভোট দিতে চাই, আমি যদি ভোটে দাঁড়াতে চাই, তাহলে সিটিজেন হওয়ার দরকার। সিভিল রাইটস ইজ ফর এভরিবডি। সো আমি যখন বলতেছি যে এগুলা, তখন পয়েন্ট হইতেছে যে এই পলিটিক্যাল যেই অংশটা, পলিটিক্যাল অংশ হচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন গ্রুপ একজন একজনের সাথে কম্পিট করার উপায় হচ্ছে পলিটিক্স, সবচেয়ে সহজভাবে, তাই না? এই জায়গাটা কিন্তু এক্সিস্ট করে যখন আমার ওই ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে। সো ওই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন, কারণ আমাদের এখানে যেহেতু ফান্ডামেন্টাল রাইটসগুলো নাই, তখন পলিটিক্সের নামে তো ডমিনেশন হয়, এক গ্রুপ আরেক গ্রুপকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে, কারণ ওই গ্রুপের কোনো সেফগার্ড নাই তার। সো আমরা বলি, আমি তখন একটা হাইপোথেটিক্যাল বাংলাদেশের একটা পলিটির কথা বলি যাদের জন্য সিভিল রাইটস এক্সিস্ট করে। আচ্ছা, তাহলে তোমার সাথে আমি বাকি আলাপ যেটা করব, সেই বাকি আলাপ কি আমি হাইপোথেটিক্যাল বাংলাদেশের কনটেক্সটে করব, নাকি রিয়েল লাইফ সিনারিও থেকে এক্সাম্পল? হ্যাঁ, রিয়েল লাইফে আসতে পারো, আমরা দেখতে পারি যে রিয়েল লাইফে কতটুকু মানে হচ্ছে মিলে বা কতটুকু করা যায়, মানে অ্যাকোমোডেট করা যায় ফ্রেমওয়ার্কের মধ্যে। আচ্ছা, তাহলে আমি যদি 5 আগস্টের পরবর্তী এই যে প্রায় 1.5 মাসের যে সময়, এই সময়টাকে আমরা কি তাহলে আগেকার যে বাংলাদেশ, সেইটার রেসপেক্টে এইটাকে কি আমরা একটা মানে ট্রানজিশনের বাংলাদেশ বলবো, নাকি এটাকে আমরা পুনর্গঠন পিরিয়ডের বাংলাদেশ বলবো? না, আমাদের তো এরকম মানে ফান্ডামেন্টাল পরিবর্তন যেটাকে বলে, মানে ফান্ডামেন্টাল পরিবর্তন, এখানে আসলে অনেকে বিপ্লব শব্দটা ব্যবহার করে। বিপ্লব শব্দটা আসলে একটা কঠিন ব্যাপার, কারণ বিপ্লব সাধারণত খুবই মানে কম প্রবাবল একটা ইভেন্ট। পৃথিবীতে বিপ্লবের মতো কন্ডিশন তৈরি হওয়া বা বিপ্লব হওয়া, এগুলি সাধারণত খুবই সামান্য মানে সময়ের মানে ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, এবং বিপ্লবের একটা প্রধান স্পিরিট হচ্ছে রিরাইট করা, আগের সব কিছু করা। এই জন্য মানে আমেরিকান স্বাধীনতা যে যুদ্ধ, সেটাকে ওরা রেভলিউশন বলে, কারণ আগে যা ছিল মানে ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে ওখানকার কলোনিগুলা হইতো, সেগুলো সবগুলো আমি বাদ দিয়ে নতুন করে কনস্টিটিউশন করে নতুন করে একটা ফেডারেল গভর্নমেন্ট তৈরি করে আমি তৈরি করলাম, ঠিক আছে? কিন্তু তারপরও এটাকে আবার অনেকে বিপ্লব বলে না। কেন? কারণ ওই যে বিভিন্ন স্টেটে যে ইনস্টিটিউশনগুলো ছিল, যে অর্থনৈতিক ইনস্টিটিউশন বা অন্যান্য যেগুলো ছিল, সেগুলিকে কিন্তু ধ্বংস করা হয় নাই, ঠিক আছে? সেগুলি কিন্তু তার জায়গায় ছিল। মানে আমেরিকান রেভলিউশনটা ছিল মোর অফ এ অ্যাডিটিভ, যে এক্সিস্টিং যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো অনেক কিছুই অক্ষত রেখে তার উপরে অ্যাড করা। অন্যদিকে আমরা যদি ফ্রেঞ্চ রেভলিউশনে যাই, ফ্রেঞ্চ রেভলিউশন ছিল আবার মানে ফুল রিরাইট। তারা শুধুমাত্র ক্ষমতা দখল করে নাই, বা মানে যে কোনো বিপ্লবের জন্য গলা কাটা প্রয়োজন, কারণ আগের জনকে আগের পাওয়ারের অংশটাকে যদি তুমি না ফেলতে পারো, তাহলে সে তুমি করতে পারো। তো ওরা কিন্তু জাস্ট গলা কাটেন। ওরা যেমন ফ্রেঞ্চ যে কান্ট্রি, ওটার যে সভারিন ডেপ্ট ছিল, এই ডেপ্ট অস্বীকার করছে, মুদ্রা বাদ দিয়ে দিছে। মানে ওরা তো প্রচণ্ড ধর্মবিরোধী ছিল। সো ওরা হচ্ছে মানে ক্যাথলিক চার্চের সকল ভূমি মানে রাষ্ট্র অধিগ্রহণ করছে। তারপরে হচ্ছে যারা গির্জার ফাদার টাদার ছিল, এদেরকে নানারকম হ্যারাস করছে, অনেককে মাইরা ফেলছে, অনেককে ভাগাই দিছে। মানে ওরা একেবারে কমপ্লিট চেঞ্জ করার চেষ্টা করছে। সেম জিনিস রাশিয়ান রেভলিউশনও হয়েছে। বাংলাদেশে কিন্তু এরকম কিছু হয় নাই। আচ্ছা, এই জায়গায় আসার আগে ফ্রেঞ্চের আলাপটা করি। কিন্তু এই ফ্রেঞ্চ বিপ্লব তো 2 বছরের মধ্যে তো আবার হ্যাঁ 2 বছর না, আসলে মানে 1.5 বছর, 1.5 বছরের মতো। মানে যে বিপ্লবী সে নিজেই আবার গলা কাটা শিকার। হ্যাঁ ওই যে আবার যেটা ছিল মোটামুটি ওই মানে এরকম একটা ফর্মে তো ফেরত গেছে না, পুরোপুরি ওই ফর্মে কখনোই আসলে ফেরত যায় নাই। মানে ফরাসি বিপ্লবের এই যে 1.5 বছরের যে ইম্প্যাক্ট, ওই ইম্প্যাক্টটাকে আসলে পরবর্তী ফ্রান্সকে কিভাবে করছে? অফিসিয়ালি ফ্রান্স আর কখনো মনার্কিতে ফেরত যায় না, কারণ নেপোলিয়ানও কিন্তু নিজেকে এম্পেরর দাবি করে নাই। নেপোলিয়ানও কিন্তু মানে এটাকে ফ্রেঞ্চ রিপাবলিকই বলছে।
কিন্তু আমরা তো মানে যখন পড়ি তখন তো দেখি সম্রাট নেপোলিয়ান শব্দটাই তো সব না, জায়গায় মানে পড়ি। এটা কি তাহলে ভুল? হ্যাঁ, মানে এটা আসলে সে মনার্কি ফেরত আনে নাই, মানে ফ্রেঞ্চ মনার্ক এগুলোর তো লিনিয়েজ আছে, মানে সে তো আসলে মানে যেই মানে ইউরোপিয়ান মনার্কির যে সিস্টেম, ইউরোপিয়ান মনার্কি কিন্তু সবগুলা লিঙ্কড, মানে এটা শুধু ফ্রেঞ্চ মনার্ক বললে হবে না, কারণ এরা সবাই একই পরিবারের। ফ্রেঞ্চ মনার্ক, রাশিয়ার জার, তারপরে হচ্ছে জার্মানির কাইজার, এই ব্রিটিশ রাজার বা রানী যেই থাকুক, এরা সবাই কিন্তু কাজিন কোনো না কোনোভাবে, এরা সবাই একই ফ্যামিলির, ঠিক আছে? সো ওই লেগেসি ছাড়া আসলে ফ্রেঞ্চ মনার্কি তো আসলে হয় না। নেপোলিয়ান ওই লেগেসির কেউ ছিল না, সে দাবিও করে নাই। সে জাস্ট একজন শক্তিশালী মানে প্রেসিডেন্ট টাইপের ছিল আর কি, ঠিক আছে? সে কিন্তু ফ্রান্সের ওই বিপ্লব পরবর্তীতে যে সকল রাজনৈতিক ইনস্টিটিউশন হয়েছিল সেগুলো কিন্তু বন্ধ করে নাই। সে অনেকটা মানে হাসিনার মতো আর কি, যে সে ধরে রাখছে ওই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, কিন্তু সেগুলোকে সে মানে নিজের মতো ব্যবহার করতো আর কি। কিন্তু সে কিন্তু ওই রকম মানে টিয়া হয় নাই আর কি, কি বলে ওইটাকে, ওই রকম যে ফ্রেঞ্চ মানে ওইটা হইতে গেলে নেপোলিয়ান হইতেও পারতো না। অন্যান্য দেশে অনেক জায়গায় এরকম হয়েছিল যে তাকে তাহলে হচ্ছে ওই ফ্যামিলির যাদের মধ্যে ব্লাড আছে, ইউরোপিয়ান মনার্কি ব্লাড ছাড়া হয় না। এবং তুমি তো জানো যে দেখবা যে সবচেয়ে বেশি ব্লাড প্রোটেক্ট করতে হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরীয় যেই মনার্কিটা ছিল। তো ওদের ছবি দেখবা, সবার ছবি দেখবা যে খুবই বিকৃত, কারণ তো ইনব্রিডিং করতে 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 জেনেটিক প্রবলেমে তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তো ব্লাড ছাড়া আর ইউরোপিয়ান মনার্কি হয় না। সে নিজেকে ইউরোপিয়ান মনার্কও দাবি করে নাই, বা আগের মনার্কদের সাথে কোনো লেগেইছে এগুলো, সে নতুন একটা কিছু শক্তিশালী হয়ে তারপরে করছে আর কি। এবং ফ্রেঞ্চ রিপাবলিক তো এখন 5th রিপাবলিক চলতেছে, ওরা 5বার ওদের সিস্টেম পাল্টাইছে। সো সেই হিসাবে তুমি বলতে পারো যে চেঞ্জটা একটা বড় চেঞ্জ। হয়তো যারা চেঞ্জ করছিল তারা যেটা দেখতে চাইছিল সেটা ইমিডিয়েটলি হয় নাই, পরে হয়েছে, কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা, বাংলাদেশের যেটা বলতেছিলাম, এই মডেলের ঘটনা আমরা এক্স্যাক্টলি শ্রীলঙ্কায় দেখছি। শ্রীলঙ্কায় গণভবন দখল হয়ে গেছে, তারপর মিশর বা তিউনিসিয়াতেও হয়েছে, এবং এটাকে অনেকে কালার রেভলিউশন বলে। এশিয়ান টাইমসে একটা বড় আর্টিকেলই পড়তেছিলাম যে বাংলাদেশের ঘটনাকে তারা কালার রেভলিউশন বলতেছে, এবং এটার পেছনে অন্যান্য বিভিন্ন মানে ফরেন শক্তির ইনভলভমেন্টের কথা বলতেছে। তো তাহলে এই যে কালার রেভলিউশন, মানে তুমি বাংলাদেশের ঘটনাকে কি তাহলে এখন কালার রেভলিউশনের যে ন্যারেটিভ, এটার সাথে একমত, নাকি এটাকে তুমি অন্য কোনো জায়গাতে দেখো? এখন বিষয়টা হচ্ছে কি, যে প্রথমত এসব কিছুই আসলে মানে রেট্রোস্পেক্টিভ জিনিস, মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তাকে ব্যাখ্যা করার জন্য আমরা বিভিন্ন জিনিস পোস্টমর্টেম, কিন্তু মানে যেমন আমাদের কাছে এখন মনে হইতে পারে যে যুক্তরাষ্ট্র তো অনেক কিছু করে ফেললো, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু গত অক্টোবর নভেম্বরেও অনেক কথাবার্তা বলতেছিল, কিন্তু সেটা কোনো রেজাল্ট আসে না। আনসাকসেসফুল ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি যেটাই বলতে চাচ্ছি যে কোনো জিনিস সাকসেসফুল হলে এটা ক্রেডিট নেওয়ার অনেক লোক থাকে, ঠিক আছে? সো আমার জানা মতে যুক্তরাষ্ট্র, এটা তো আসলে মানে কি বলে গোপন কোনো বিষয় না, যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে আগের গভর্নমেন্ট ছিল তার প্রতি হ্যাপি ছিল না, বা এইখানে একটা মানে পরিবর্তন আসুক এটা তাদের ইচ্ছার সাথে ছিল। কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইচ্ছার সাথে যদি আমার ইচ্ছা মিলে যায়, তার অর্থ কিন্তু এই না যে পরিবর্তনটা যুক্তরাষ্ট্রের জন্যই হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র যেটা করছে, ওদের যেহেতু এরকম একটা ইচ্ছা ছিলই, সো এইখানে যখন একটা পরিবর্তন এসে গেছে, তখন সেই পরিবর্তনটার পরে যারা আসছে তাদেরকে তারা অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছে, তাদেরকে অভিনন্দন জানাইছে, টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে, মানে আমাদের তো বাজেটারি সাপোর্ট দরকার, সেগুলি করতেছে। কিন্তু আমি জিনিসটাকে ঠিক মানে যেটাকে বলে প্রত্যক্ষ মানে সিআইএ এর লোকজন মানে ইরানে বা হচ্ছে ওই যে কি বলে এল সালভাদরে যেরকম হয়েছে, ওরকম আমার কাছে মনে হয় না যে সিআইএ টাকা দিচ্ছে সেটা নিয়ে হচ্ছে কেউ একজন একটা কিছু করার চেষ্টা করতেছে, ওরকম আমার কাছে মনে হয় না। ওকে, তুমি যেটা তখন বলতেছিলে যে বাংলাদেশের বিপ্লবে তো ওইরকম কিছু হয় নাই, তাহলে তুমি এটাকে যেহেতু বিপ্লব বলতেই মানে সফটলি করতেছো, মানে ডিসরিগার্ড করে দিচ্ছ, তাহলে এটা কি অভ্যুত্থান বলা? এটা মোর অফ অভ্যুত্থান টাইপের জিনিস আর কি, যে আমি আমার একটা সরকারের উপর বিরক্ত এবং আমি সেই সরকারটাকে উৎখাত করছি, এবং সেই সরকারের সময় যে সকল মানে অন্যায্য অন্যায়গুলো ঘটছে সেগুলোর একটা প্রতিকার চাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব করে ইডিওলজিক্যাল মানুষরা, মানে বলশেভিকরা বিপ্লব করছে,
মানে তাদের স্টেটেড ঘোষণাই হচ্ছে যে তারা সমাজের যেই অর্ডার আছে এটাই তারা ভেঙে দিতে চায়। আমার কাছে মনে হয় না যে 5ই জুলাইয়ের বিপ্লবে যারা অংশ নিছে কারোরই এই ধরনের মানে হচ্ছে ইচ্ছা ছিল যে আমি সব কিছু ভেঙে ফেলবো, একদম সোসাইটির আমূল পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, বা হচ্ছে মাও সেতুংয়ের মতো আর কি, যে শহরের মানুষরা সবাই গ্রামে গিয়ে কৃষিকাজ করা শুরু করবে, এইরকম মানে হচ্ছে মানে ইচ্ছা আমার মনে হয় না যে এই অভ্যুত্থানে যারা অংশ নিছে কারোরই ছিল। ওকে, তাহলে তখন তোমাকে যে প্রশ্নটা আমি করতেছিলাম যে আমরা এখন যে সময়টায় বসবাস করতেছি এটা কি তাহলে এটা ট্রানজিশন পিরিয়ড নাকি হচ্ছে এটা হচ্ছে যে পুনর্গঠন পিরিয়ড? মানে দুটো কিন্তু সেটা আলাদা ব্যাপার। মানে পুনর্গঠন এই সেন্সে বলতেছি যে তুমি বলতেছো যে এতদিন মানুষ পায় নাই, তুমি বলতেছো যে সামনে মানুষ পাবে এরকম একটা আশা ব্যক্ত করো। এটা যদি হয় তাহলে এটা হচ্ছে পুনর্গঠন। আর যদি আমি ট্রানজিশন বলি তার মানে হচ্ছে যে এতদিন যেভাবে চলছে সেভাবেই চলবে, হয়তো জাস্ট শাসক বদল হবে। সো তুমি এই সময়টা কিভাবে? না, এটা আসলে সত্যিকার অর্থে তো বলে দেওয়া কঠিন, মানে এটা তো তুমি আমাকে স্পেকুলেট করতে বলতেছো। মানে তোমার মানে এই ব্যাপারে তোমার একটা পর্যবেক্ষণ বা হ্যাঁ, পর্যবেক্ষণটা যেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হইতেছে যে সমাজে এখন অনেক মানুষ মুভ করতেছে পরিবর্তন করার, অনেক মানুষ চেষ্টা করতেছে যে ওই জিনিসটা পরিবর্তন হোক, কিন্তু যে জিনিসটা আমাকে ইম্প্যাক্ট করবে সেটা পরিবর্তন না হোক। মানে আমার কথা হচ্ছে যে অনেকগুলো কম্পিটিং ইন্টারেস্ট আছে এবং তার কাছে সরকারের উপরে চাপ আছে পরিস্থিতি ঠিক রাখার। মানে যেমন একটা খুব মজার ঘটনা হইতেছে, যেমন সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে, তো অনেকে এটা নিয়ে একটু হাসাহাসি করছে যে আগে তো ওই যে সিনেমায় পুলিশ থাকলে সেন্সর বোর্ড আটকায় দিত, যে সেন্সর বোর্ড হচ্ছে সকল মানে সিনেমার সকল ধরনের এক্সপ্রেশন আটকায় থাকার জন্য বসে, সেটা তো চলে যাওয়ারই কথা। মানে এখন তাহলে আবার কেন সেন্সর বোর্ড? তখন ওই আমাদের তথ্য উপদেষ্টা যে সে একটা ভালো কথা বলছে যে আসলে সত্যি কথা কি যে মানে মানে আমার তো এক্সিস্টিং কিছু ল তো আছে, আমাকে একটা সিনেমা রিলিজ করতে হলে সেন্সর বোর্ডে জমা দিতে হবে এবং সেটা সার্টিফিকেশন ছাড়া আমি সেটাকে রিলিজ দিতে পারবো না। এখন ওখানে অসংখ্য সিনেমা এসে জমা হয়ে গেছে, যারা মানে কেউ যদি এখন সেন্সর বোর্ডে কোনো কিছু আটকানোর চেষ্টা নাও করে, তাও ওখানে কয়েকটা মানুষ থাকবে ওই প্রসেসটা পূরণ করার জন্য, সাইন করার জন্য ভাই। তো আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের কাছে এই ধরনের অনেকগুলো ব্যাগেজ আছে যেগুলা এক্সিস্টিং সিস্টেমের জন্য তাকে করতে হবে, প্রসেসগুলো করতে হবে। আর এই সুযোগে সমাজে অনেকগুলো শক্তি আছে, তারা এই পরিবর্তনের সুফল যাতে তাদের ঘরে আসে এই জন্য তারা মুভ করতেছে, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে, সংখ্যায় বাড়তেছে, পলিটিক্যাল প্রেশার। এখন যেটা চলতেছে এইটা হচ্ছে পলিটিক্স, রাজনীতি চলতেছে। এখন রাজনীতিতে তো এখন তো মানে ফুটবল খেলা তো চলতেছে, ফুটবল খেলা তো শেষ হয় না, কে জিতবে আমি কিভাবে বলবো? যদি কেউই না জিতে তাহলে আমরা আগে ফেরত যাব, যদি এদের মধ্যে কোনো গ্রুপ জিতে তাহলে তাদের আশাকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। আর যদি সবগুলা গ্রুপ এরকম একটা বেসলাইনে আসতে পারে যে এই জিনিসগুলো আমরা সবাই মেনে নিব, তাইলে হয়তো আমরা একটা ট্রান্সফরমেটিভ কোনো কিছুতে চলে যেতে পারবো আর কি, এটা ভবিষ্যৎ বলতে পারবে। ওকে, তাইলে তোমার সাথে যখন আমি পডকাস্টের চিন্তা করতেছিলাম সেটা তো প্রায় আরো 1 মাস আগের কথা, তখন তুমি এই যে এই টপিকে কথা বলতে চাইছিলা যে ফেডারেলিস্ট পেপার এবং গেম থিওরি নিয়ে তুমি কথা বলতে চাও, মানে রাষ্ট্র গঠনে। তখন রাষ্ট্র গঠনে বা গভর্নেন্সের যে আইডিয়াটা নিয়ে তুমি কথা বলতে চাচ্ছিলা, সেটা তো বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে চাইছিলা নাকি অন্য কোনো? না, বাংলাদেশের পার্সপেক্টিভ। ওকে, তাহলে এই মানে 1 মাসে কি তাহলে তোমার চিন্তা চেঞ্জ হয়ে গেছে নাকি তুমি আগের অবস্থানেই আছো? আমি আগের অবস্থানেই আছি। আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মানে একটা জাতির জন্য, বা জাতি বলা আসলে ঠিক না, জাতি শব্দটা আসলে মানে মানে অনেকটা এথনিক দিকে চলে যায় আর কি, জাতি বলাটা আসলে সবসময় ঠিক না। আমি রাদার দেন আমি পলিটিক্যাল ইউনিট বলি আর কি, যে কোনো পলিটিক্যাল ইউনিট তাদের যে গভর্নেন্স এটা কিভাবে হবে এই ডিসকাশনে এনগেজ হওয়া, এই ডিসকাশন মানে যেমন মানে গণপরিষদ বিতর্ক টাইপের, যে কনস্টিটিউশন কী হবে সবাই মিলে ডিসাইড করার চেষ্টা করা, এই ডিসকাশনটা শুধুমাত্র তার এন্ড প্রোডাক্টের জন্যই গুরুত্বপূর্ণ না। এটার এন্ড প্রোডাক্ট একটা কনস্টিটিউশন, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ডিসকাশনের যে প্রসেস এইটাও আসলে আমার কাছে মনে হয় যে একটা মানে একটা গ্রুপ অফ পিপলের একটা প্রপার পলিটিক্যাল ইউনিট বা ওই নাগরিকত্বের যেই অনুভূতিটা সেটা তৈরি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এখন সেটা আমরা ফ্যাসিলিটেট করতে পারবো কি না, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আচ্ছা, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা এই মানে উই আর লং ওভার ডিউ, যে আসলে ফান্ডামেন্টাল রাইটস কি থাকা উচিত, আসলে সরকারের ক্ষমতার মানে হচ্ছে রিস্ট্রেইনগুলো কি থাকা উচিত, কোন জায়গায় সরকারের থাকার দরকার আছে, কোন জায়গায় সরকার থাকার দরকার নেই, এই প্রশ্নগুলো নিয়ে আমরা
কথা বলতেই কখনো সুযোগ পাইনি, মানে এখন একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আমার পয়েন্ট। আচ্ছা, তাহলে এই আলাপে গেম থিওরি কিভাবে প্রাসঙ্গিক? মানে ফেডারেলিস্ট পেপারটা না হয় আমি কানেক্ট করতে পারতেছি, বাট গেম থিওরিটা এখানে কিভাবে না, প্রাসঙ্গিক? আমি একটা উদাহরণ দিই যে ফেডারেলিস্ট পেপার যখন লেখা হয়েছে তখন মানুষ থিওরিটিক্যালি গেম থিওরি সম্পর্কে জানতো না। গেম থিওরি তো তার অনেক পরে আসছে। অনেক পরে, মানে আমি যদি বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু আগে থেকে, এর আগেও কিছু কিছু আইডিয়া ছিল, বাট মানে দুইজন মানুষকে যদি বলতে হয়, এটা ভন নিউম্যান যে ম্যাথমেটিশিয়ান এবং ফিজিসিস্ট ছিল, আর হচ্ছে জন ন্যাশ, ওই যে বিউটিফুল মাইন্ডে যে সিনেমাতে যে লোকটাকে দেখায়, তো এরা দুজন হচ্ছে মেন লোক আর কি। তো এটা দুইটাই মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরের ওই সময়টার সময়। কিন্তু গেম থিওরির মানে মানে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেসড না থাকলেও গেম থিওরির অনেক আইডিয়া কিন্তু বেশ ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমার পয়েন্টটা ছিল যে তুমি যদি একটু সাবধানে ফেডারেলিস্ট পেপারে তাদের বিভিন্ন রকম যুক্তি দেখো যে গভর্নমেন্টটা এইভাবে ফর্ম করা উচিত, ওভাবে ফর্ম করা উচিত, তুমি ওখানে একটা অ্যাপ্লিকেশন অফ গেম থিওরি দেখবা যে তারা জানতো না যে এটা আসলে গেম থিওরি থেকেই এই জায়গায় আসা যায়, কিন্তু তাদের চিন্তাভাবনার মধ্যে ওই ব্যাপারগুলো আছে যে আমি কিভাবে মানে রেদার দেন মানে ডিজাইনিং এ সিস্টেম বাই ডিগ্রি, যে আমার নিয়ম হচ্ছে এবিসি, সবাই এই নিয়ম মানবে, এইভাবে চিন্তা না করে তারা যেভাবে চিন্তা করার চেষ্টা করছে যে আমি যদি এইখানে যদি কতগুলা রিয়েল মানুষ থাকে, যে মানুষগুলা হিউম্যান নেচার দ্বারা পরিচালিত, তাহলে এরা তো আসলে এবিসিকে বাইপাস করার চেষ্টা করবে। সো এইটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারবো, কিভাবে থামাইতে পারবো, কিভাবে এক্সপ্লয়েট করতে পারবো, তাদের চিন্তা ভাবনাটা মানে প্রতিটা ওদের যে মেইন ফাউন্ডেশনাল পেপারগুলো আছে যেখানে ওরা গভর্নমেন্টের পাওয়ার নিয়ে আলোচনা করছে, সেপারেশন অফ পাওয়ার নিয়ে আলোচনা করছে, চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে করছে, ওদের কথাবার্তা হচ্ছে এই ধরনের যে ওরা চেষ্টা করছে বোঝার যে রিয়েল মানুষরা আমি যদি একটা নিয়ম বানাই, এই নিয়মটা তো ভাঙার চেষ্টা করবে, তাহলে আমি কি এমনভাবে নিয়ম মানে বানাইতে পারি যাতে সেটা তার ইন্টারেস্টের সাথে অ্যালাইন হয়, তাইলে সে চাবে না এই নিয়মটা ভাঙতে। সো আমি ওই পার্সপেক্টিভে বলছি যে আমার কাছে মনে হয় যে গভর্নমেন্ট একটা গুড প্লেস যেখানে পলিসি বা কনস্টিটিউশন বা আইন যে কোনো ক্ষেত্রেই মানে মানুষের সেলফ ইন্টারেস্টটা কীরকম এবং কিভাবে একটা রিয়েল মানে হিউম্যান নেচার মানুষকে কিভাবে তাড়িত করে সেটা বুঝে করা। তাহলে যেটা হয় যে যে কোনো জিনিস এনফোর্সমেন্টের একটা কস্ট আছে। আমি যদি বলি যে এই দিক দিয়ে রাস্তা পার হওয়া যাবে না, এখন মানে আমি যে এই কথাটা শুনবো এটা কিভাবে মানে রাষ্ট্র মানে এনশিওর করবে, তাকে তো পাহারা বসাইতে হবে, সিসিটিভি বসাইতে হবে, এই সেই বসাইতে হবে, নাহলে তো আমি শুনবো না। তাহলে সে যদি এমন একটা জায়গায় এই নিষেধাজ্ঞাটা বসায় যেইখানে মানে সে ফর এক্সাম্পল এদিক দিয়ে যদি আমি পার না হই তাহলে আমার 1 কিলোমিটার হাইটে তারপরে কোথাও জায়গা থেকে পার হইতে হবে। সো আমার সেলফ ইন্টারেস্টের সাথে এই আইনটার আসলে একটা কনফ্লিক্ট আছে। সো আমাকে যদি সার্ভেইল না করা হয় আমি আসলে আইনটা মানবো না। তাইলে যদি এটাকে করতে হয় মানে এটাকে বাস্তবে পরিণত করতে হয় তাহলে এটাকে এনফোর্স করার জন্য অনেক কষ্ট লাগবে, অনেক মানুষকে বসায় রাখতে হবে, সারাক্ষণ মনিটর করতে হবে। সো যে কোনো পলিসি বা আইন সেটার এনফোর্সমেন্টের যে কস্ট আছে সেটাকে কমানোর উপায় হইতেছে যাতে মেজরিটি মানুষ কোনো রকম এনফোর্সমেন্ট ছাড়াই জিনিসটা মানে, এবং সেটা তখনই হয় যদি এই আইনটা বা পলিসিটা মানুষের যে স্বাভাবিক সেলফ ইন্টারেস্ট আছে, যে হিউম্যান নেচার আছে সেটা কাছাকাছি হয়। তাহলে সে মানে মানে তার খুব বেশি ক্ষতি হয় না জিনিসটা মানতে। সো আমার কাছে মনে হয় যে এটা আমরা যখন আইন নিয়ে আমাদের দেশে চিন্তাভাবনা করা হয় এই ডাইমেনশনটা সাধারণত খুবই কম চিন্তাভাবনা করা হয়। আমরা সাধারণত দেখা যায় যে পারফেক্ট আইন বানানোর চেষ্টা করি, এমন একটা আইন যে আইন যদি বাস্তবায়িত হয় তাহলে সব কিছু ভালো হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে আইনে যে সকল রেস্ট্রিকশন বা যে সকল থ্রেশহোল্ড বসানো হয়েছে এটা এমন এমন জায়গায় বসানো হয়েছে যেটা আসলে মানুষের স্বার্থের সাথে অনেক বেশি কনফ্লিক্ট করে। সো তাদেরকে ঘাড়ে না ধরলে কেউ এটা মানতে চায় না। সো দেখা যায় এনফোর্সমেন্টের কস্ট বেশি, আর আমাদের রাষ্ট্র তো ইনএফিশিয়েন্ট। তারা এরকম সব জায়গায় ওই যে কারণে হচ্ছে যে মূল্য যে বাজার মনিটরিং এর মাধ্যমে মূল্য জিনিসপত্রের দাম ফিক্স করার চেষ্টা করে না, এটা জীবনে কোনোদিন কাজ করে না। কেন? কারণ যে যখন মনিটরিংয়ে যায় তখন বলে যে আটার দাম 22 টাকা, তারপরে যখন চলে আসে তখন 25 টাকায় বিক্রি করে। তাহলে কি আমি সারাক্ষণ প্রত্যেক দোকানের সামনে পুলিশ বসায় রাখবো? এটার যে কষ্ট হবে সেই কষ্ট দেখা যাবে যে আমার জিনিসপত্রের কষ্টের থেকে বেশি হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে ওই রাষ্ট্র গঠন বা সাংবিধানিক যে আলাপ আলোচনা বা রাষ্ট্রের ক্ষমতা কি হওয়া উচিত এগুলি নিয়ে চিন্তাভাবনাটা একটা গেম থিওরি দৃষ্টিকোণ থেকে দেখলে সেইটা মানে কি বলে এটা সেটার বাস্তবায়ন সহজ হয়। আচ্ছা, আমার তো মনে হয় যে এই যে আয় বৈষম্যের যে কেসটা, এটা তো মনে হয় বাংলাদেশের জন্য একটা খুবই ক্লাসিক্যাল কেস। মানে বাংলাদেশের মতো
আয় বৈষম্যের এত ডেভিয়েন্স, এইটা মনে হয় অন্য দেশে আছে কিনা আমি শিওর না। মানে একটা শ্রেণীর কাছে প্রচুর টাকা, একটা শ্রেণীর কাছে একেবারেই টাকা নেই। ফলে এই যে ক্যাওসটা আসলে তখন তুমি যখন গেম থিওরির জায়গা থেকে দেখবা বা ফেডারেলিস্ট পেপারের জায়গা থেকে দেখবা, এই কেসটা আসলে কিভাবে তখন মানে আসলে ফেডারেলিস্ট পেপার তো আসলে সত্যি করতে ইকোনমিক ডকুমেন্ট না, মানে সে কিন্তু যদি গেম থিওরির জায়গা থেকে হ্যাঁ গেম থিওরির জায়গা থেকে যদি দেখো, তাহলে গেম থিওরির জায়গা থেকে মানে হচ্ছে বৈষম্য যদি অত্যন্ত বেশি হয়, তাহলে প্রবলেমটা হয় যে যার মানে নাই সে এমন কিছু করার চেষ্টা করবে যাতে তার আসে, আর যার আসে সে চেষ্টা করবে তার জিনিসটা প্রোটেক্ট করার। সো মানে এই জন্যই তো রাষ্ট্র কিছু ধরনের রিডিস্ট্রিবিউশন রাখে, যে আমি ট্যাক্স বেশি তুলবো ওর কাছ থেকে বা এরকম ধরনের জিনিসপত্র। কিন্তু এটা কঠিন, একটা সোসাইটিতে বৈষম্য অনেক বেশি থাকলে সেই জায়গায় মানে হচ্ছে ওই যে আইনের যেই কি বলে এটাকে কমপ্লায়েন্স, যে মানুষ কমপ্লাই করবে আইনের সাথে, এটা কমে যায়। কারণ মানুষ ওই যে ওই সামনে ওইটা দেখে না, যে এবং সে দেখতে পায় যে আমি একই কাজ করতেছি, যার টাকা বেশি সে পার পেয়ে যাচ্ছে, আমি পার পাচ্ছি না। এগুলি ডিফিকাল্ট, এগুলো আসলে রিয়েল সমস্যা। আমাকে যদি বলো তাহলে আমি বলবো যে আসলে মানে অ্যাকচুয়াল ওয়েলথে যে মানে যেই ডিসপ্যারিটিটা, এটা থেকে ভয়ঙ্কর হচ্ছে অপরচুনিটিতে ডিসপ্যারিটি। আচ্ছা, মানে একটা মানুষ যদি মনে করে যে আমি শুধুমাত্র নিচে নাই, আমি কখনো উপরে উঠতে পারবো না, এটা বেশি ডেঞ্জারাস নিচে থাকার থেকেও। ঠিক আছে, সেই জায়গাটাতে আসলে কি জিনিসগুলো দরকার, যেমন আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যে ভালো কোর্ট দরকার, যে দরিদ্র মানুষ আদালতে গিয়ে ন্যায় বিচার পাবে। আদালতটা যদি ভালো হয় তাহলে ওকে একটা জায়গা আছে যে জায়গায় আমি গিয়ে ন্যায় বিচার পাইতে পারবো। ঠিক আছে, দরিদ্র মানুষ, তার উপরে যাতে কেউ ডমিনেট করলে তাকে প্রোটেক্ট করার জন্য যদি কেউ থাকে, তাকে কেউ হ্যারাস করলে তাকে প্রোটেক্ট করেন, যে দুর্বল তাকে যদি তার পাওয়ারটাকে যদি আমি সাপ্লিমেন্ট করতে পারি, তাহলে তার কাছে মনে হবে যে আমি একটা ফেয়ারনেসের মধ্যে বসবাস করতেছি। প্লাস এডুকেশন বা যে সকল জিনিসের মাধ্যমে আমি অর্থনৈতিক ভার্টিক্যাল মোবিলিটি হয়, এই জিনিসগুলোতে তার কিছু অ্যাক্সেস যদি আমি দিতে পারি, তাহলে সে মনে করে যে ওকে আমি এখানে আসি কিন্তু আমি এখানে যেতে পারবো। সেটা না থাকলে তখন তার কাছে মূল্যহীন মনে হয়, যে আইন টাইন এগুলি তার কাছে আর তখন আর সে ওই রাষ্ট্রকে আর ওন করে না। তখন সে মনে করে যে আমি এখানে একটা স্লেভ। সো যে নিজেকে স্লেভ মনে করে সে কিন্তু মানে আমেরিকান, যেমন যখন ওদের এখানে স্লেভারি ছিল, এই সময় যারা স্লেভ ওনার ছিল, এদের মেইন নাইটমেয়ার কি ছিল, যে একদিন স্লেভরা মানে হচ্ছে পিটে সবাই মানে মাইরে শেষ করে ফেলবে, তাই না? মানে ওদের কিন্তু খুব ভয় ছিল এটা নিয়ে, যে স্লেভদের একটা জাগরণ হবে, সবাই মিল সব ব্ল্যাকরা একসাথে হয়ে সব হোয়াইটদেরকে কচুকাটা করবে। ঠিক আছে, এই কারণে মানে হচ্ছে ওদের অনেক কিছু, ওদের অনেকে পড়াশোনা করতে দেওয়া হতো না। ওরা গবেষণা করে বের করতো যে তাদের থাকার জায়গাগুলো এমন করতে হবে যাতে তাদের পক্ষে সঙ্গবদ্ধ হওয়া কঠিন হয়। মানে এরকম অনেক ব্যাপার স্যাপার তাদের ভয় তাদের মধ্যে কাজ করতো। এইটা স্টেবল জিনিস না, এটা মানে টিকায় রাখা কঠিন, ভায়োলেন্টলি টিকায় রাখতে হয়। কিন্তু সাধারণ অবস্থায় হচ্ছে যে প্রতিটা মানুষের সামনে যদি অপরচুনিটিটা থাকে আর কি, তাহলে সে ভাবে যে আমি উপরে উঠতে পারবো। ওকে, যদি আমরা এখন অপরচুনিটির জায়গা থেকেই বলি, সো তুমি যদি মানে তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা দেখো, যে অপরচুনিটি তো একটা চার্মিং কনসেপ্ট। সো আমাদের যে চলমান যে সেট আপ, এই সেট আপে আসলে অপরচুনিটিকে কিভাবে তুমি মানে কোন জায়গা থেকে কালচার করার স্কোপ দেখো, বা আদৌ এটা কোনো ফিজিবল আইডিয়া কিনা, নাকি এটা মনে করো যে অন্য অনেক ধরনের ফ্যান্টাসি, তো আসলে এরকম একটা ব্যাপার? মানে খুবই সহজ দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে আমরা আমাদের জিডিপির 1.9% ব্যবহার করি এডুকেশনে। সো অনেক বড় গ্যাপ আছে, মানে আমাদের সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে 6% ব্যবহার করা। সো এডুকেশনে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং এডুকেশনের ইনভেস্টমেন্টে কিন্তু সবসময় লাভবান কে হয়? আমার বাচ্চারা প্রাইভেট স্কুলে পড়ে। সো এডুকেশনে যদি সরকার ইনভেস্ট করে, লাভবান হবে হচ্ছে মানে যারা দরিদ্র, যারা প্রাইভেট স্কুলে পাঠাতে পারবে না সেখানে। সেকেন্ড ডাইমেনশন হচ্ছে হেলথ, মানে সবচেয়ে সহজ দুইটা জিনিস আর কি, যে হেলথও হচ্ছে সেম জিনিস, যে আমি যদি হেলথ কেয়ার মানে এনশিওর করতে পারি আমার মানুষদের কাছে, এটাও ওদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, মানে যারা দরিদ্র তাদের জন্য সবচেয়ে ভালো আসবে। সো স্ট্রেট ফরওয়ার্ড এরকম দুইটা জিনিস আছে। থার্ড হচ্ছে ফেয়ার কোর্ট থাকা। ফোর্থ হচ্ছে কন্ট্রাক্ট ল যাতে ঠিকমতো কোর্টে এনফোর্স হয়। আমি একটা গরিব লোক যদি একটা বড় মানে একটা ধনী লোকের সাথে কোনো ধরনের ব্যবসায়িক কন্ট্রাক্টে যায়, তার যাতে না মনে হয় যে কোনো কোর্ট এটাকে এনফোর্স করতে পারবে না, সে তার সুবিধা অনুসারেই সব কিছু করবে।
সো এই অনেকগুলা ব্যাপার আছে, যেমন আমরা বলতে পারি যে ইয়েতে যাতে প্রপার ইউনিয়ন থাকে, যারা শ্রমিক আছে তারা যাতে বার্গেন করতে, কালেকটিভ বার্গেনিং পাওয়ার থাকে তাদের, মানে তাদের যাতে চ্যানেল থাকে তাদের গ্রিভেন্সেস বলা, অনেক কম্পোনেন্ট মিলে আসলে এটা হয়, একটা দিয়ে জিনিস দিয়ে হয় না আর কি। হ্যাঁ, মানে তুমি যেগুলো বলতেছো মানে এগুলোর সাথে আসলে ডিসএগ্রি করার কিছু নাই, কিন্তু যেটা হয় যে আমরা বারবার রিয়েল লাইফে গিয়ে ধরাটা খাই। তো রিয়েল লাইফে যেহেতু আমরা বারবার ধরাটা খাই, আমার প্রশ্নটা হচ্ছে যে এই থিওরি যেটা বলতেছো সেটা মনে করো তোমার জায়গায় আর একজন আসলে সেও হয়তো কাছাকাছি ধরনের থিওরি বলবে যে এই ব্যাপারটা। সো এইটা তো মনে করো অলরেডি চর্চিত বিষয়, কিন্তু আমরা রিয়েল লাইফে গিয়ে যখন ধরাটা খাই, এই ধরা খাওয়ার আসলে যে সম্ভাব্য কারণগুলা বা এইগুলোকে যদি আমি প্র্যাগমেটিক ওয়েতে কোনো একটা ইয়েতে যাই, মীমাংসার জায়গায় যাই, সেইখানে তোমার কোনো দৃষ্টিভঙ্গি বা পর্যবেক্ষণ আছে না? এই জায়গায় আছে, এটা যেটা আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংয়ে, সেটা হচ্ছে বাংলাদেশে মানে পাওয়ার যেটা ক্ষমতা, এইটা মানে হচ্ছে একেবারেই ডিস্ট্রিবিউটেড না। এখানে ক্ষমতা বলতে আসলে সত্যি অর্থে রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্র চালানোর ক্ষমতা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে যেটা হয় যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলোর কোনো ইন্ডিপেন্ডেন্স নাই, তাদের মানে হচ্ছে এরকম কোনো এরিয়া নাই যেটা মানে ওই কেন্দ্রীভূত ক্ষমতা থেকে সেপারেট, তাদের একটা ডোমেইন আছে, মানে সেই ডোমেইনে তাদের কথাই শেষ। এইরকম যে এই যতগুলো আলাদা জায়গা আছে সবই দেখা যাচ্ছে একেবারে সব একসাথে করে মানে পেঁচায় ফেলানো হয়। সো মানে মানে আমার পয়েন্টটা হচ্ছে যে অত্যাচার কখন হয় বা আনফেয়ারনেস কখন হয় বা ইনজাস্টিস কখন হয়, যখন হচ্ছে একটা ক্ষমতা আরেকটা ক্ষমতার থেকে বেশি শুধুমাত্র এই কারণেই ডমিনেট করতে পারে। আমার কাছে মনে হয় যে এটার দুই ধরনের সলিউশন আছে। এক ধরনের সলিউশন হচ্ছে যে কারোরই কোনো ক্ষমতা নেই, ঠিক আছে, সেটা আসলে বাস্তব না। মোর বাস্তব জিনিস হচ্ছে যে সমাজে অনেকগুলো ক্ষমতার সেন্টার থাকা, প্রতিটা জায়গায় ছোট ছোট ক্ষমতার সেন্টার থাকা, এবং এই প্রতিটা ক্ষমতা একজন আরেকজনের সাথে কম্পিট করা, এবং এই কম্পিটিশনের মাধ্যমে ফেয়ারনেসটা বজায় থাকে। মানে এইটাও কিছুটা অনেকটা গেম থিওরির ব্যাপার, যে আমি মানে যত মানে ডাইভার্সিটি থাকবে ক্ষমতায় এবং যত ছোট ছোট পকেটে ক্ষমতা থাকবে, তত এই ক্ষমতাগুলো একজন আরেকজনকে মানে কাউকে কোঅপারেট করবে, কাউকে বিরোধিতা করবে, যার ফলে সমাজে একটা সাম্যাবস্থা তৈরি হবে। এবং তখন বিভিন্ন রকম পকেট তৈরি হয়, যে এই পকেটে এই ইনস্টিটিউশনের কথাই শেষ। তাহলে আমাকে একটু মানে স্পেসিফিক বলো, মানে যে ক্ষমতার তুমি যে রিডিস্ট্রিবিউশন বা যে ছোট ছোট যে এগুলো বলতেছো, এইটা মানে একটু মানে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাও, মানে ওটা কিভাবে কাজ করবে। আচ্ছা, আমি আরো সহজভাবে বলি, ফেডারেলিস্ট পেপারের উদাহরণ দিয়ে বলি। ফেডারেলিস্ট পেপার, এটা হচ্ছে পেপার নাম্বার 10, জেমস ম্যাডিসনের লেখা। এটার মেইন আলোচ্য বিষয় হচ্ছে ফ্যাকশনালিজম। যে কোনো পলিটিক্যাল সিস্টেমে ফ্যাকশন তৈরি হয়, ঠিক আছে। এখন ফ্যাকশন মানে কি? ফ্যাকশন মানে হচ্ছে যে একটা গ্রুপ অফ পিপল যারা সবাই মিলে একই কথা বলবে। এখন এটা তো অনেক সময় হইতেই পারে, আমরা সবাই মিলে একই জিনিস চাইতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি একটা স্কুলে যাই, সেই স্কুলে পাশে কোনো একটা কনস্ট্রাকশনে অনেক সাউন্ড হয়, আমার ক্লাস নিতে প্রবলেম হয়। সো ওই স্কুলের সব স্টুডেন্ট মিলে একই জিনিস চাইতে পারে যে ওই সাউন্ড বন্ধ হোক, ঠিক আছে। এইটা পার্টিকুলারলি সমস্যাজনক না, কিন্তু সমস্যাজনক যেটা যে এই ফ্যাকশনগুলা যদি মানে একটা ফ্যাকশন যদি এরকম হয়ে যায় যে সকল ফ্যাকশনের থেকে বড়, মানে সে যদি মেজরিটারিয়ান হয়ে ওঠে, যে তার ক্ষমতার থেকে বাকি সব ফ্যাকশনের ক্ষমতা কম, তখন সে যেটা করে যে সে যেটা চায়, এবং ওই ফ্যাকশনের ভিতরে যারা আছে তারাও মজাটা বুঝে ফেলে, যে আমি যদি এখন মানে আত্মসমালোচনা করে ইন্ডিভিজুয়ালিস্ট হয়ে যাই, তাহলে তো এই যে এই বড় ফ্যাকশনটা আমাকে যে ক্ষমতাটা এনে দিবে, সেটা তো আমি মজাটা থেকে আমি হবো। তোমরা আচ্ছা ঠিক আছে, আমরা লেটস বিকাম আ ব্লক। তো এইভাবে কিন্তু ফ্যাকশন তৈরি হয়। এবং যে কোনো মানে এই জন্য মানে ফেডারেলিস্ট পেপারসের যারা আমেরিকান কনস্টিটিউশন, এটা কিন্তু মানে সাধারণ অর্থে ডেমোক্রেসি বলতে যেটা বোঝায় মেজরিটি রুল, এটার বড় ধরনের ক্রিটিক ছিল। কারণ মেজরিটি রুল হইলে যেটা হয় মানে প্লেন মেজরিটি রুল, যে আর কোনো রকম নুয়ান্সেস যদি না থাকে, তাহলে যেটা হয় যে এই ধরনের লার্জ ফ্যাকশন তৈরি হয়, ঠিক আছে। এবং তারা সবাই মিলে বাকি সবার জন্য অন্যায় নিয়ে আসে আর কি। তো তারা এখন এটার মানে রেমেডি কি, তারা এখানে কয়েকটা জিনিস আলোচনা করছে। একটা জিনিস হচ্ছে প্রথমত যে এমন কি সিচুয়েশন তৈরি হতে পারে যে ফ্যাকশন থাকবেই না। তারা বলছে যে না, এটা হিউম্যান নেচারের অ্যাগেনস্টে যায়। আমাদের হিউম্যান নেচারই হচ্ছে এরকম যে আমরা খুব সহজেই বুঝে ফেলি যে অনেক ক্ষেত্রে সবাই মিলে এক কথা বললে আসলে
অনেক কিছু পাওয়া যায়। সো আমাদের মধ্যে ফ্যাকশন থাকবেই। তাহলে আমি ফ্যাকশনগুলোকে কি করতে পারি? প্রথমত আমি মানে এই যে অ্যাপ্লিকেশন অফ পাওয়ারের এরিয়া সেপারেট করে দিতে পারি, যে এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। যদি 3টা এরিয়া থাকে তাহলে 3টা এরিয়ায় 3 ধরনের ফ্যাকশন তৈরি হবে, এরা মানে অ্যামালগামেট হইতে পারবে না। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে যে এটা আসলে বাংলাদেশের জন্য মানে একটু মানে নেগেটিভ, সেটা হচ্ছে যে তাদের কাছে মনে হয় যে একটা লার্জ রিপাবলিক হচ্ছে মানে যদি দেশে সাফিসিয়েন্ট ভ্যারাইটি থাকে, ভিন্ন ভিন্ন ধরনের মানুষ থাকে, অনেক ধরনের কালচার থাকে, অনেক বড় জিওগ্রাফিক্যাল এলাকা থাকে, তাহলে আসলে রিপাবলিকান গভর্নমেন্টের জন্য ভালো। কারণ তাহলে কী হবে, অনেক ধরনের ফ্যাকশন থাকবে এবং এরা একজন আরেকজনের বিরুদ্ধে কাজ করবে। এতে সুবিধা হবে কি যে কেউই হঠাৎ মানে ডমিনেন্ট হয়ে উঠতে পারবে না। সেটা আসলে বাংলাদেশের জন্য সত্য না, কারণ আমরা অনেক হোমোজেনাস। এটা আমাদের একটা দুর্বলতা। অনেক বেশি হোমোজেনাস হইলে আসলে সত্যিকার অর্থে দেখো ডেমোক্রেসি ইটসেলফ কিন্তু আসলে লক্ষ্য না। অনেকে এমনভাবে কথা বলে যে ডেমোক্রেসি আসলেই সব ভালো। ডেমোক্রেসি আসলে লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে জাস্টিস, লক্ষ্য হচ্ছে মানে ন্যায় বিচার, তাই না? ডেমোক্রেসি উইদাউট নুয়ান্স কিন্তু এই ধরনের অত্যাচারে পরিণত হয়, যে মেজরিটি মানুষ যা বলবে তাই হবে, এই টাইপের একটা মানে জুলুমে পরিণত হয়। সো তাদের ইয়েটা ছিল যে ক্ষমতা যদি এক ধরনের না হয় 10 ধরনের হয়, তাহলে 10 ধরনের ক্ষমতার জন্য 10 ধরনের ফ্যাকশন তৈরি হবে, কারণ প্রত্যেকটা ক্ষমতার জন্য আলাদা আলাদা করে মানে হচ্ছে কম্পিটিশন হবে। সো এই জন্য তারা যে কনসেপ্টটা নিয়ে আসছে এটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, যে আমি ভিন্ন ভিন্ন জিনিসগুলোকে ভিন্ন ভিন্ন ডোমেইনে ইয়ে করে ফেলবো এবং একটা ডোমেইন আরেকটা ডোমেইনকে নির্ভরশীল বানায় ফেলবো। যেমন ওদের মানে যে শুধুমাত্র কংগ্রেসের বাজেট পাস করার ক্ষমতা আছে, সো প্রেসিডেন্টের আসলে ভার্চুয়ালি কোনো পয়সা নেই। বাজেট মানে কংগ্রেস যদি তাকে পয়সা না দেয় সে একটাও খরচ করতে পারবে না। শুধুমাত্র কংগ্রেস আইন পাস করতে পারবে, কিন্তু প্রেসিডেন্ট ভেটো দিতে পারবে। প্রেসিডেন্ট ভেটো দিলে কংগ্রেসের কিছু করার থাকবে না। আবার শুধুমাত্র জুডিশিয়ারি ওই যে আইনকে জুডিশিয়াল রিভিউ করে ভাগাই দিতে পারবে, সেক্ষেত্রে আবার কিছু করতে পারবে না, কি বলে লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ ব্রাঞ্চ কিছু করতে পারবে না। সো আমার এই যে 3টা ব্রাঞ্চের কথা বললাম, এই 3টা ব্রাঞ্চ তো 3 ধরনের ক্ষমতা। সো এখন 3 ধরনের ক্ষমতার জন্য তাহলে এখন 3 ধরনের ফ্যাকশন তৈরি হবে, ঠিক আছে? এবং দেখা যায় যে এই ইন্ডিভিজুয়াল যেই ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলোর আবার নিজের একটা ইনস্টিটিউশনাল প্রাইডের ব্যাপার আছে। কংগ্রেস চাবে না তার ক্ষমতার এই জুডিশিয়ারি নিয়ে যাক, জুডিশিয়ারি চাবে না তার ক্ষমতা প্রেসিডেন্সি নিয়ে যাক, প্রেসিডেন্সি চাবে না তার ক্ষমতা আরেকটা ব্রাঞ্চ নিয়ে যাক। সো তারা আবার নিজেরা কম্পিট করবে বিভিন্ন জিনিস নিয়ে, এবং কোনো একটা জিনিস যদি গ্রে এরিয়াতে থাকে যে এইটা আসলে কার এখতিয়ারে পড়ছে, তারা নিজেরা ঝগড়াঝাটি করবে। যার ফলে যেটা হবে যে এই পুরা জিনিসটা কি হবে, যে আমেরিকান কনস্টিটিউশন ইজ ডিজাইন টু ওয়ার্ক লেস এফিসিয়েন্টলি। তাদের উইজডমটা হচ্ছে যে এফিসিয়েন্সি আসলে সবসময় ভালো জিনিস না, ঠিক আছে? বিশেষ করে রাজনীতিতে এফিসিয়েন্সি খারাপ জিনিস, কারণ এফিসিয়েন্সি মানে হচ্ছে যে খুব সহজে একটা গ্রুপ একত্র হয়ে সব কিছু দখল করে ফেলতে পারে। বরং ক্যাওস থাকা, কম্পিটিশন থাকা, একজন আরেকজনকে বাধা দেওয়া, ড্রেডলক তৈরি করতে পারা, ওদের কনস্টিটিউশনে প্রচুর মেকানিজম আছে। বিভিন্নভাবে হচ্ছে এক গ্রুপ আরেক গ্রুপকে আটকে দিতে পারে। তারা বসে বসে কাজ করুক, সমস্যা তো নাই, চুলাচুলি করুক, সমস্যা নাই, কিন্তু তারা যতক্ষণ তাদের ক্ষমতাবান লোকজন ক্ষমতাগুলা নিজেদের বিরুদ্ধে ব্যবহার করবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষের অধিকার হরণ কম হবে। তাদের উইজডমটা হচ্ছে এইটাই আর কি। সো আমার পার্সোনাল জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে এই এই ভিন্ন ভিন্ন পকেট অফ ক্ষমতা নাই, এবং আমার কাছে মনে হয় যে এটা যদি করতে পারি তাহলে মানে হচ্ছে তোমার এই ধরনের সিচুয়েশন যদি তৈরি হয় যে ইনস্টিটিউশনগুলা বা বিভিন্ন রকম ক্ষমতার পকেটগুলো একজন আরেকজনের সাথে কম্পিট করবে তাদের নিজস্ব ক্ষমতার জন্য, সেটা ফ্রম এ রাইট পার্সপেক্টিভ যে আমার কী অধিকার থাকে। কারণ আমার কাছে না মানে ইকোনমিক প্রশ্নটা সেকেন্ডারি প্রশ্ন মনে হয়। কারণ আমি যদি চিন্তা করি যে 1790 সালে তখন লাইফ এক্সপেক্টেন্সি কত ছিল, তাই না? মানে তখন লাইফ এক্সপেক্টেন্সি কিছুই ছিল না। তখন তো বেশিরভাগ মানুষ 40-এর মধ্যে মরে যেত না। হ্যাঁ, এবং মানে 10 জন বাচ্চা জন্মগ্রহণ করলে 5 জন মারা যেত। এবং মানে আমি যদি আরো অন্যভাবেও চিন্তা করি যে একটা মেট্রিক আছে যে লন্ডনের যে মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটা পিকিং মানে বেইজিং এর স্ট্যান্ডার্ড অফ লিভিংকে ক্রস করছে 1830 সালে। মানে তার আগে মানে হচ্ছে লন্ডনের স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব খারাপ ছিল। ইনফ্যাক্ট তুমি তো যে চার্লস ডিকেন্সের বইপত্র পড়ছো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রথম দিকে লন্ডনের অবস্থা কিন্তু নরকের মতো ছিল, ঠিক আছে?
সো আমার কাছে সবসময় মনে হয় কি যে এই রাজনৈতিক এবং এই 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 প্রশ্নগুলো প্রাইমারি প্রশ্ন, এইগুলি যদি সমাধান হয়, ইকোনমিক যে প্রশ্নগুলো আছে এগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যায়। তোমার আলাপ থেকে যেটা বুঝতেছি, মানে তুমি বারবার যেহেতু মেজরিটির ইনভলভমেন্টকে কিছুটা করতেছো, মানে সাইড করতেছো, তখন এই আলাপটা তুমি যখন বাংলাদেশের কনটেক্সটে করবা, আমি শিওর ফেসবুকে তখন বলবে যে এলিটোক্রেসি ও মেরিটোক্রেসি নিয়ে কথাবার্তা, এবং এটা নিয়ে তখন যে বিশাল বিশাল আর্টিকেলস তখন ফেসবুকেই আসবে এবং সেগুলো বহু লাইক শেয়ারও হবে। তাহলে তুমি কি এলিটোক্রেসি ও মেরিটোক্রেসির সমর্থক নাকি? মানে তাহলে মেজরিটির অংশগ্রহণকে তুমি তাহলে মানে প্রবলেমটা কোথায় দেখতেছো? না, আসলে সত্যি কথা কি যে মানে মানে মেরিটোক্রেসি মানে মানে অনেকেই মনে করে যে মেরিটোক্রেসি উইদাউট কনটেক্সট একটা পজিটিভ জিনিস। আমি এরকম মনে করি না, কারণ মেরিট জিনিসটা একটা মানে কি বলে সোশ্যালি ডিটারমাইন জিনিস। যে কোন জিনিসটাকে আমি মেরিট হিসাবে রিকগনাইজ করব, এটা কিন্তু ওই ইন্ডিভিজুয়ালের জিনিস না। যেন একটা খুব মজার ইয়ে আছে, ওই যে মাঝে মাঝেই বলি যে কমল কুমার মজুমদার আছে না, তার একটা কথা আছে না যে ব্যাঙের যে একটা ল্যাটিন নাম আছে এটা ব্যাঙ জানে কিনা আর কি, ঠিক আছে? মানে এটা একটা ওরকম একটা ব্যাপার যে মাইকেল জর্ডান মিলিয়নস অফ ডলার আয় করে বাস্কেটবল খেলে, কিন্তু সে যদি এমন একটা এনভায়রনমেন্টে না থাকতো যেখানে বাস্কেটবলকে মানুষজন দেখে, অ্যাপ্রিসিয়েট করে, খেলা দেখতে যায়, এবং মানে তাহলে কি সে আয়টা করতো? কিন্তু তার স্কিল কিন্তু থাকতো তখনও, হয়তো মানে আমি ধরে নিতেছি আর কি যে তার যে ফিজিক্যাল স্কিল আছে ভালো বাস্কেটবল খেলার, সেটা হয়তো থাকতোই। সো কোন জিনিসটাকে মেরিট হিসাবে আমরা দেখব, এটা কিন্তু কাইন্ড অফ সোশ্যালি মানে ডিটারমাইন। এটা আসলে ঠিক ইন্ডিভিজুয়াল মানে মানে আমরা র্যান্ডম সকল মানে ওই যে কেউ যদি যে তার কারো যদি এই স্কিলটা থাকে যে সে টুথপেস্ট মানে ঢুকায় ফেলতে পারে, সেটাকে তো আমরা যদি সোসাইটি স্বীকার করি, হয়তো সেটাকেও মানে আমরা মেরিট হিসাবে দেখে ফেলতে পারি। সো আমি কনটেক্সট ছাড়া মেরিটোক্রেসির পক্ষে না। যেটার আমি পক্ষে সেটা হচ্ছে ফেয়ার কম্পিটিশন। আমার কাছে যেটা মনে হয় যে একটা রাষ্ট্র তার এনার্জি যত বেশি কম্পিটিশনে ব্যয় করবে, তত ওই রাষ্ট্রে অধিকাংশ মানুষের জন্য পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা আছে। এটা সব ক্ষেত্রে সত্যি হবে না, অনেক ক্ষেত্রে বায়াস হবে, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে মন্দের ভালো টাইপের সিচুয়েশন আর কি। সো মানে নাগরিকরা যাতে একে অপরের সাথে, সেটা রাজনৈতিক কারণে হতে পারে, সেটা অর্থনৈতিক কারণে হতে পারে, সেটা অন্য যে কোনো কারণে হতে পারে, যতটুকু সম্ভব প্রতিযোগিতা করতে পারে সেটা যেমন গুরুত্বপূর্ণ, আর এক গ্রুপ যাতে আরেকজনকে নিশ্চিহ্ন করে ফেলতে না পারে সেটাও গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিস যদি আমি এনশিওর করতে পারি, তাহলে যারা উপরে আসবে তাদের উপরে থাকাটাকে আমি জাস্টিফাইড মনে করি। এবং সেটাকে যদি মেরিট বলা হয় তাহলে মেরিট, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, বাংলাদেশের সর্বশেষ ফেয়ার ইলেকশন বা মানে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে 2008-এ। তো ইলেকশন সেটাও তো একটা মেজরিটির আসলে মানে যারই পূর্ণ বয়স হয়েছে সে পার্টিসিপেট করতে পারে। তো এই যে মানে আমাদের ভোটের যে ব্যাপারটা, ভোটেও তো দেখা যাচ্ছে যে এখানে মানুষকে ম্যানিপুলেট করে বা টাকা পয়সা দিয়ে যেভাবে হোক সেভাবে দেখা যাচ্ছে কথাবার্তা বলা হয়। এবং এটা নিয়ে সবচেয়ে মানে জনপ্রিয় যে ডায়লগটা, যে একটা মানে এডুকেটেড পিপলের ভোটের দাম আর একটা 200 টাকা দিয়ে ভোট বিক্রি হওয়ার দাম একই হয়ে যায়, তখন তো সেটা একটা প্রবলেমেটিক। তো তাইলে আমাদের মতো এরকম ডেন্সলি পপুলেটেড জায়গায় সেখানে আসলে ভোটের ক্ষেত্রে কি তুমি আসলে সেখানে মেজরিটির ইনভলভমেন্ট দেখো, নাকি এখানে ভোট দেওয়ার ক্ষেত্রেও মানে বয়সের বাইরেও আরো কোনো বার থাকা উচিত বলে তোমার মনে হয়? আচ্ছা, এটা আসলে অনেক পুরাতন মানে কি বলে মানে ডিসকাশন। মানে এটা আসলে মানে আমরা যখন শুরু হয়েছে মানে আমাদের দেশ, মানে যেটা হয় যে নতুন কলোনিয়াল সিস্টেমের মাঝখানে যে সকল দেশগুলো নতুন জন্মগ্রহণ করছে, এদের অনেক ক্ষেত্রে এদের অবস্থা ওই মানে হাসা সজারুর মতো মিক্সচারের মতো অবস্থা হয়ে গেছে আর কি, যে হাসো না সজারু না। কারণ এই যে বিভিন্ন ধরনের কনসেপ্ট, যে একটা কনস্টিটিউশন থাকা, ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, সকল অ্যাডাল্ট মানুষ ভোট দিবে, এই প্রতিটা জিনিসেরই কিন্তু হিস্ট্রি আছে। মানে ওয়েস্টে এই জিনিসগুলো কিন্তু প্রথম দিনে ছিল না, তাই না? ব্রিটিশ পার্লামেন্টে তো অনেক, আমরা তো জানি যে ব্রিটিশ পার্লামেন্ট অনেক আগে থেকেই ভোট টোট হয়। কারা ভোট দিত? ওদের কিন্তু ফ্র্যাঞ্চাইজ খুবই লিমিটেড ছিল, ঠিক আছে? খুবই সামান্য কিছু মানুষ ভোট দেওয়ার রাইটস ছিল, সবাই ভোট দিত না। তারপরে যখন আমেরিকান ডেমোক্রেসির শুরুতে ওদের এখানে সিস্টেমটা ছিল এরকম যে প্রত্যেকটা স্টেট তাদের ফ্র্যাঞ্চাইজ মানে তাদের
স্টেট থেকে কারা এলিজিবল হবে ভোটের এই 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 সিদ্ধান্তটা প্রত্যেকটা স্টেট নিজেরা নিতে পারতো। তো এক এক স্টেট এক এক ধরনের নিত, কিন্তু এটা কমন জিনিস ছিল। এক, মেয়েদের ভোটাধিকার দিত না, এটা কমন ছিল। আর একটা ছিল যে অধিকাংশ ক্ষেত্রে ওই সময় যেটা করতো যে প্রপার্টি ওনার হইতে হবে। সো প্রপার্টি ওনার প্লাস প্রাপ্তবয়স্ক প্লাস ছেলে, তাইলে হচ্ছে ভোট দিতে পারবে, প্লাস হোয়াইট, তাইলে হচ্ছে ভোট দিতে পারবে। প্রপার্টি ওনার কেন? এটার পিছনে কিন্তু একটা লজিক ছিল। লজিকটা হচ্ছে যে যার প্রপার্টি আছে তার ওই প্রপার্টি হারানোর ভয় আছে। মানে প্রপার্টি থাকা মানে আমার একটা স্টেক আছে, যে আমি এমন কোনো মানে হচ্ছে কি বলে সরকার বা এমন কোনো রাজনৈতিক পক্ষের প্রতি ভোট দিব না যে হচ্ছে মানুষের প্রপার্টি কেড়ে নেওয়ার জন্য দিচ্ছে, মানে আমার তো তাহলে হারাবে। সো আমি ওই জায়গায় হচ্ছে আমার প্রপার্টিকে রক্ষা করার জন্য আমি এমন ধরনের মানুষকেই ভোট দিব যারা প্রপার্টিকে রক্ষা করে। সো এই জন্য মানে যার প্রপার্টি নাই তাকে যদি আমি ভোটাধিকার দিই, তাহলে দেখা যাবে সে ভোট দিবে যে এমন এক কাউকে ভোট দিবে যে হচ্ছে যার কাছে প্রপার্টি আছে তার কাছ থেকে প্রপার্টি ছিনায় নিয়ে না যাওয়ার মানে প্রমিস করতেছে। এখন বেশিরভাগ মানুষের তো প্রপার্টি নাই, সো ওরা মেজরিটি হয়ে যাবে, তাই না? তো এই জন্য শুধুমাত্র প্রপার্টিওয়ালা লোককে ভোটাধিকার দিতে হবে। এবং এটার একটা মজার ঘটনা ঘটছিল যে ওই সময়ে কাইন্ড অফ ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ শুধুমাত্র একটা স্টেটে কিছু সময়ের জন্য ছিল, সেটা হচ্ছে রোড আইল্যান্ড। এবং এটার ফলাফলও খুব ভয়ঙ্কর হয়েছিল, যে ওইখানে এমন একটা পার্টি যেতে সে সবার ঋণ ডেপ্ট মানে ইয়ে করে দিবে, জিরো করে দিবে, এরকম ইলেকশন প্রমিস করে তারা নির্বাচনে জিতে সবার মানে ডেপ ইয়ে করতে গেছে, মানে ব্যবসায়ীরা বাধা দিচ্ছে, এই নিয়ে একটা ভয়াবহ অ্যানার্কি হয়েছিল। সো মানে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ জিনিসটা কিন্তু একদিনে আসে নাই। কেন আসছে? তাহলে দেখা গেছে যে ওই যেমন আমেরিকান সাউথে এটা খুব ভয়ঙ্কর ছিল। সাউথে লিটারেলি খুবই সামান্য মানুষ, কিছু মানুষের ভোটাধিকার থাকতো, তারা হোয়াইট এবং তারা প্ল্যান্টেশন ব্যবসার সাথে জড়িত, এরকম ধরনের। হ্যাঁ, এবং ওদের এখানে গোপন ব্যালট ছিল না, যে একজন পোলিং অফিসার এসে একটা প্ল্যান্টেশনে টেবিল পেতে বসতো, একজন করে মুখে বলতে হইতো যে আমি মুখকে ভোট দিব। দেখা যেত অধিকাংশ সময় পোলিং অফিসারের কাছেই দাঁড়ায় আছে যে নির্বাচনে দাঁড়াইছে, এবং তার আর্ম গার্ডরা পিছনে দাঁড়ায় আছে, তাদের সামনে গিয়ে বলতে হইতো যে আমি তাহলে কি আর বলবো, আমি অন্য কাউকে ভোট দিব, ঠিক আছে? মানে এরকম একটা এনভায়রনমেন্ট ছিল। সো এই জার্নিগুলো কিন্তু তারা করে তারা শেষ পর্যন্ত এখন এসে পৌঁছাইছে যে ওকে, অ্যাডাল্ট হইলেই ওকে, ঠিক আছে, অ্যাডাল্ট হইলে ক্রিমিনাল রেকর্ড না থাকলেই ওকে, ঠিক আছে, মানে এরকম ধরনের একটা জায়গায় কিন্তু তারা পৌঁছাইছে। এখন আমরা কিন্তু শুরুই করছি ওই জায়গা থেকে, ঠিক আছে? তো যার ফলে মানে আমাদের জন্য অনেক সময় এই প্রশ্নটা আসে যে শিক্ষিত মানুষের ভোটের কি দাম বেশি বা অশিক্ষিত মানুষের ভোটের দাম বেশি? ভোটের আসলে কারোরই মানে দামের এদিক সেদিক হওয়া উচিত না। কারণ ভোট মানে কি, যে আমি আমার জায়গা থেকে যেটা আমার ইন্টারেস্টে যায় আমি সেখানেই ভোট দেব। তাহলে মানে সমস্যাটা কোন জায়গায় হয়? সমস্যাটা হয় যে যদি আমি, সমস্যাটা ভোটে না, সমস্যাটা হচ্ছে যে এই ভোটগুলোকে নিয়ে আমি কি করতেছি। যেমন আমাদের দেশের সিস্টেমটা কি? আমাদের দেশের সিস্টেম প্রথমত উইনার টেকস অল। একটা আসনে মানে যে প্রথম সবচেয়ে বেশি ভোট পাবে সেই জিতছে। এবং আমাদের লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চের পার্থক্যটা ওরকম, মানে প্রধানমন্ত্রী এবং সংসদের পার্থক্য খুব বেশি নেই, মানে যেহেতু পার্লামেন্টারি সিস্টেম। তো যার ফলে যেটা হয় যে একবার জিতে যায় সে পুরো ক্ষমতাটা একসাথে পেয়ে যায়। সো মানে আমি যদি এখন মানে বলি যে শুধুমাত্র ঢাকার মানুষের ভোটাধিকার আছে, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের সিচুয়েশন চেঞ্জ হবে। কারণ ঢাকার মানুষের মানে গরিব মানুষরা যেই কারণে আমাদের শিক্ষিত মানুষদের মানে মনে হয় যে এইসব লোককে ভোট দেওয়া উচিত না। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স পড়ে আসলে তারপরে তারা মানে বাংলাদেশের শিক্ষিত মানুষরা কিন্তু খুবই গভর্নমেন্ট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে তোমার সাথে আমার প্রায় সব ব্যাপারে দ্বিমত থাকতো, ওই ব্যাপারে আমি হ্যাঁ, বাংলাদেশের শিক্ষিত মানুষ অত্যন্ত গভীর প্রকৃতির। মানে শিক্ষা যে মানুষের, হ্যাঁ মানে শিক্ষা যে একটা নেগেটিভ জিনিস হইতে পারে, মানে বেশি শিখলে যে মানুষ আরো গাধা হইতে পারে, এটার মানে উদাহরণ বাংলাদেশে কিন্তু ভর্তি। আমি এরকম কথাও কানে শুনছি যে যারা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে তারাই নির্বাচিত হবে, অথবা এমপিদের জন্য একটা আলাদা ট্রেনিং ইনস্টিটিউট খোলা হবে। মানে এইসব মানে একদম প্রথম শ্রেণীর ভুসিমাল হচ্ছে বাংলাদেশের শিক্ষিত মানুষরা বিশ্বাস করে। সো মানে ওদের মানে মানে যদি কারো ভোটাধিকার নিতে হয়, আমি বরং বলবো যে এমন হইতে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাহলে ভোটাধিকার নাই, এটা বরং বাংলাদেশের জন্য খারাপ হবে না। হ্যাঁ মানে ঢাকা ইউনিভার্সিটির লোকজন তোমার সাথে না, মানে আমার কাছে জিনিসটা খুব বেশি খারাপ মনে হয় না যে টোটাল বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট
বুয়েট মেডিকেল যেগুলো আছে এগুলো গ্র্যাজুয়েটের সংখ্যা কয়টা হবে আমি যদি পপুলেশন করি, মানে আমাদের এরকম একটা এক্সপেরিমেন্ট করা উচিত যে একটা ছোট একটা লোকাল এক্সপেরিমেন্ট পাইলট প্রজেক্ট হিসাবে, যেখানে মানে যাদেরই গ্র্যাজুয়েশন আছে তারা ভোট দিতে পারবে না, ঠিক আছে? এখন সেটা কি বাকি দেশের থেকে খারাপ পারফর্ম করবে? আমার কাছে মনে হয় না খারাপ পারফর্ম করবে, কারণ মানে সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে যে সকল সিস্টেম আমরা দাঁড় করাইছি সবই এই শিক্ষিত মানুষের মাথা থেকে বের হয়েছে। তাদের যে কপি করার প্রবণতা, আরেক দেশের কনস্টিটিউশন আইনে কপি করে এখানে বসাই দিছে, চেক ব্যালেন্স ঠিক মতো না বুঝেই এমন কিছু চেক ব্যালেন্স তৈরি করছে যেগুলো আসলে কাজ করে না। তারপরে আর্টিকেলস, কিন্তু তুমি যে ফেডারেল পেপারের এই কথা বলতেছো, তুমিও তো আরেক জায়গায় রেফারেন্স বলতেছো। আমি কিন্তু আনি নাই, কি বলে এটাকে, আমি আইডিয়া আনার চেষ্টা করতেছি। আমি কিন্তু বলতেছি না যে আমাদের এখানে প্রেসিডেন্সিয়াল দরকার, বলতেছি না আমাদের এখানে স্টেট, যেমন অনেকে কপি করার চেষ্টা করতেছে যে বাংলাদেশের স্টেট হোক 5টা, তাই না? আমি কিন্তু বলতেছি না যে বাংলাদেশে জোর করে এখন 5টা মানে স্টেট বানাই দিল, কারণ ওদের এখানে স্টেটগুলো ছিল ন্যাচারাল। আমেরিকা হওয়ার আগেও এগুলো ছিল, ঠিক আছে? মানে এগুলো ন্যাচারালি ফর্ম করছে। তুমি বেসিক্যালি এসেন্সটা আনতেছো। আমি আনতে চাচ্ছি সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্ট, আমি আনতে চাচ্ছি এই যে কম্পিটিশনের পয়েন্ট, আমি আনতে চাচ্ছি এমন চেক ব্যালেন্স থাকা যাতে ফ্যাকশন মানে বড় ফ্যাকশন না ফর্ম করে। আমি চাচ্ছি যে সরকারের বিভিন্ন উইং একজন একজনের সাথে মানে একটা মানে কনফ্রন্টেশনাল ভাবে থাকে, পাওয়ারের জন্য কম্পিট করুক। আমি এক্স্যাক্ট ওইটা নিয়ে আসতে চাচ্ছি না যে এইভাবেই ইলেকশন হইতে হবে, প্রেসিডেন্সিয়াল হবে। যেমন এই যে মানে পৃথিবীর যে সকল জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদের দরকারটা কি? দরকারটা হচ্ছে যে সকল জায়গায় আমার কম্পিটিং ইন্টারেস্ট থাকে, যে যেমন আমেরিকায় 2টা আছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেটা, এটা হচ্ছে ওদের নর্মাল পার্লামেন্ট, যেখানে হচ্ছে ওদের সবচেয়ে বেশি কাজ হয়। সিনেট কিন্তু ঠিক লেজিসলেটিভ বডি না, যদিও তার ফাংশন লেজিসলেটিভ, কিন্তু সিনেটের মানে অরিজিনাল কনসেপশন ছিল যে দেখো কংগ্রেসের যে আসন এটা কিন্তু জনসংখ্যার উপরে, অর্থাৎ ক্যালিফোর্নিয়া অনেক বেশি পপুলেটেড স্টেট, ওরা 55টা ইলেকটোরাল সিট পায় ইয়েতে, মানে 55টা সিট পায় ইয়েতে, ওই কি বলে ওদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। টেক্সাস বড়, ওরা 38টা পায়, নিউ ইয়র্ক বড় 29টা পায়, ঠিক আছে? কোনোটা খুব ছোট, সে পায় 2টা, মানে এটা পুরোপুরি প্রপোর্শনাল টু ইটস পপুলেশন। সিনেট কিন্তু এরকম না, প্রত্যেকটা স্টেট 2টা করে পায়। সেটা যদি ওই ওরিগনের মতো, মানে নিউ ইয়র্ক শহরের একটা এলাকায় যে পরিমাণ মানুষ থাকে, ওরিগনে মনে হয় তার থেকে কম মানুষ থাকে, সে ওরিগনও 2টা সিট পায়, নিউ ইয়র্কও 2টা সিট পায়। কেন এরকম করছে? এটা তো অ্যান্টি ডেমোক্রেটিক না? ওইখানে কিন্তু ছোট ছোট স্টেটগুলোর পাওয়ার বেশি, কারণ ছোট স্টেটেরও 2টা সিনেটর, বড় স্টেটেরও 2টা সিনেটর। ওটা কেন করছে? কারণ সিনেটের কাজ হচ্ছে স্টেটগুলার মানে কি বলে স্বার্থ রক্ষা করা। যদি নিচের কি বলে যে আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে, এরা যদি মেজরিটির কারণে ফর্ম করে এমন কোনো আইন তৈরি করে যেটা পার্টিকুলার কোনো স্টেটের পিছনে যায় বা স্টেটের রাইটের বিপক্ষে যায়, সিনেট সেটাকে থামাই দেবে। ইয়াতে দুইটা আছে, ওই যে ইউকেতে, ওইটাও কিন্তু সেম, যে এক একটা অংশ এক এক ধরনের ইন্টারেস্টকে প্রোটেক্ট করবে। বাংলাদেশে এই ফাংশনটার কোনো মানে নেই, কিন্তু বিএনপি 31 দফা দিচ্ছে না, সেখানে কিন্তু যে শুনছে দ্বিকক্ষ বিশিষ্ট আছে, বলছে বাংলাদেশের দ্বিতীয় কক্ষের কি ফাংশন থাকবে? শেষ পর্যন্ত দেখা যাবে ওখানে কিছু টেকনোক্রেট যাদেরকে উপদেষ্টা বানানো হয় এই টাইপের লোক নিয়ে বসাই গেছে, ওই যে আবার শিক্ষিত গভর্নমেন্টদেরকে নিয়ে ওখানে নিয়ে বসাই দিবে আর কি। সো এটা কখনোই ফাংশন করা সম্ভব না। এটা হচ্ছে কপি, যে আমি শুনছি যে ওই জায়গায় এটা কাজ করে, তাহলে ওইটা আমি এখানে করে ফেলবো। আমি এসেন্সটা আনতে চাইতেছি, সেটা আমি বুঝতে পারছি। তো তোমার মানে যেটা হয়েছে অন ক্যামেরায় কিছু জিনিসটা পারফর্ম করতে হয়। মানে তুমি যখন বলতেছো যে কপি টপি, সো তখন মানে দর্শকের মানে অটোমেটেড প্রশ্ন আসবে, তুমি নিজেও তো ফেডারেলস পেপারের কথা বলতেছো। তো আমি তোমার জিনিসটা বুঝতে পাইলেও দর্শক চাহিদার কারণে এই প্রশ্নটা করলাম। এনিওয়ে, তো তোমার সাথে আমার মানে গত 16-17 বছরে একটা বিষয় যে সময় প্রায় সবসময় ডিবেট হয়, সেটা হচ্ছে যে তোমার ধারণা যে বাংলাদেশের পলিটিক্যাল কোনো ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই, এবং আমি হচ্ছে পলিটিক্স ইন্টারেস্ট শূন্য একজন মানুষ। এবং এটা নিয়ে তোমার সাথে অসংখ্যবার কথা হয়েছে, এবং তুমি আমার লেখালেখি নিয়েও তোমার এটা একটা কমন অভিযোগ। কিন্তু মানে তুমি যেহেতু তোমার সাথে অনেক কম দেখা হয়, তুমি হয়তো খেয়াল করে দেখবে যে আমি যখন যে বিষয়ে লিখি সেখানে কিন্তু সেইটার পলিটিক্সটা থাকে। বাংলাদেশের পার্টি পলিটিক্স নিয়ে লিখি না, কারণ হচ্ছে যে বাংলাদেশে কোনো পার্টির মানে আইডিওলজি আমাকে ইমপ্রেস করে না, এবং আলটিমেটলি বাংলাদেশের রাজনীতিটা শেষ পর্যন্ত রাজতন্ত্র স্টাইলে চলে। তো কোনো মানে স্বাধীনচেতা মানুষের পক্ষে কি এই রাজতন্ত্র স্টাইলের পার্টি পলিটিক্স ইন্টারেস্ট দেখানো সম্ভব? তোমার কি মনে হয়? এইটা আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা মেন্টাল ব্যারিয়ার। আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশে কিছু মানে কি বলে বাস্তব
মানে গ্রাউন্ড রিয়েলিটির কারণে বাংলাদেশের পলিটিক্সটা এরকম হয়ে গেছে। মানে এটা কিন্তু শুধু বাংলাদেশে হয়নি, হ্যাঁ, মানে আমি পাকিস্তানটা খুব ভালো উদাহরণ। ওইখানেও কিন্তু এখন খুবই মানে পলিটিক্সের স্টাইলটা খুবই গ্রাম্য স্টাইলের। হ্যাঁ, অন্যদিকে মানে ইন্ডিয়ায় যেহেতু একটা সুবিধা আছে যে বড় দেশ, যুক্তরাষ্ট্রীয় দেশ, এবং ওদের মানে এটা দে শুড বি মানে গ্রেটফুল যে নেহেরু আর বি আর আম্বেদকর ওরকম একটা কনস্টিটিউশনাল স্ট্রাকচার করে দিছে যে তাদের মধ্যে কিছুটা হলো সেপারেশন অফ পাওয়ার আছে। মানে ওই স্টেটগুলার নিজেদের কিছু ডোমেইন আছে, সো সেই জায়গায় একটা পলিটিক্স আছে। সো সব পলিটিক্স এই জন্য ওই যে এক জায়গা থেকে সব আসতেছে, হ্যাঁ, রাজতন্ত্র হয়ে যায় নাই, কম্পিটিং ইন্টারেস্ট। বাংলাদেশে যে রাজতন্ত্র মডেলের রাজনীতি হয় এই ব্যাপারে তুমি তো হ্যাঁ, মানে এই ব্যাপারে তো কমপ্লিটলি একমত। বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি মানে আসলে সত্যিকার অর্থে ক্লাচ করে একটা ক্ল্যান হিসাবে। হ্যাঁ, মানে ওরা যখন ক্ষমতা দখল করে ওরা কিন্তু জাস্ট মানে হচ্ছে সংসদে আসে এবং হচ্ছে কি বলে মানে কিছু কিছু জায়গায় আসে এরকম না। মানে তারা দেখা যায় প্রতিটা প্রতিষ্ঠান তাদের লোক দিয়ে ভরায় ফেলে। হ্যাঁ, মানে অনেকটা এরকম আর কি। এবং অনেক ক্ষেত্রে জিনিসটা কিন্তু লিটারেলিও, কারণ আমাদের দেখি যে প্রতিবার ক্ষমতা পরিবর্তনের সময় অনেক মানুষ মারা যায়, ঠিক আছে, প্রতিবারই হয়েছে এটা। এবং মানে এই যে এলাকা ছাড়া হয়ে যায়, মানে আমার এখনো মনে আছে যে 2008-এর ইলেকশন, 8-9-এর ইলেকশনের সময়, হ্যাঁ, যে যখন মানে রেজাল্ট আসা শুরু করলো তখনই ছাত্রদলের সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে চলে গেল। এই যে মানে আমি থাকতেই পারবো না নির্বাচনে হারলে, এইটা কারণ হচ্ছে যে এটা আসলে বেসিক্যালি একটা ক্ল্যান, মানে একটা গ্রুপ। এখন এই ফ্রেমওয়ার্কের মধ্যে অবশ্য ভালো খারাপ আছে, যে এ বেশি ভালো, এই খারাপ, বা এই সময়ের জন্য এ ভালো, এই সময়ের জন্য। সো আমাদের যেহেতু যখন আমার সামনে একটা ডিসিশন নিতে বলা হবে, ঠিক আছে, যখন আমি ভোট দিতে যাব, তখন তো আসলে সত্যি করতে আমি আমার আইডিয়ালিস্টিক সিচুয়েশনের জন্য যাব না, আমি যাবো যে আমার এই মুহূর্তে ডিসিশনটা নিতে হবে। সেই জন্য হয়তো আমি এই দুজনের মধ্যে একজনকে সিলেক্ট করব। কিন্তু মানে এ ধরনের পলিটিক্সে এনগেজ হওয়া একটু ডিফিকাল্ট, কারণ আমি দেখতে পারতেছি যে স্ক্যাফোল্ডটা পুরাটাই আসলে ওই মানে মানে একটা ক্ল্যানের আর কি, একটা মানে মানে গোত্রের। মানে এটা আসলে ঠিক মানে পলিটিক্যাল পার্টি বলতে আমরা যেটা বুঝি যে এইখানে ক্রমাগত কাউন্সিল হচ্ছে, অনেক ডিবেট হচ্ছে, ডেলিভারেশন হচ্ছে, মানে এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, ঠিক আছে, সে যেই ডাইনামিজমটা পলিটিক্যাল পার্টিতে থাকার কথা ইন্টারনালি, সেইটা সাধারণত বাংলাদেশে আমরা দেখি না, যে এক্সিস্ট করতে দেখি না আর কি। ওকে, সো তোমার যেহেতু ফেডারেলিস্ট পেপার নিয়ে ইন্টারেস্ট, তার মানে তো আসলে তুমি বাংলাদেশের সংবিধানের নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা আছে, আদারস তো এটা বলতে না। তো এখন যে সংবিধান চেঞ্জ করা বা পুনর্লিখনের যে দাবিটা হইতেছে, এইটা আসলে কতটা যৌক্তিক, নাকি এটা একটা হুজুগের মতামত? আচ্ছা, তুমি যদি মানে ধরো বাংলাদেশের মানে বর্তমানে যে মানে সংবিধানটা লেখা আছে, এটার মানে ইনসেপশন হচ্ছে গণপরিষদ বিতর্ক, যেটা আর কি মানে স্বাধীনতার পরপরই হয়েছিল। গণপরিষদটা মানে এই জায়গায় একটা কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সিটা হচ্ছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন মানে প্রথমে তো গভর্নমেন্ট ফর্ম হয়নি, মানে 16ই ডিসেম্বর স্বাধীনতা আসলো, শেখ মুজিব আসলেন হচ্ছে জানুয়ারির 10 তারিখে। এসেই উনি কিছু যেটা যেহেতু ওই তখন ওই দেশে কোনো সংবিধানও নেই, কিছুই নেই, তখন কিছু কাইন্ড অফ ডিক্রি আর কি, যে এই জিনিসগুলা পরবর্তী কোনো ধরনের স্ট্রাকচার সেট আপ করার আগে এই অনুসারে দেশটা চলবে আর কি। তারপরে একটা কনস্টিটিউশন লেখার জন্য একটা গণপরিষদ বিতর্কের আয়োজন করা হলো। সেই মানে গণপরিষদের মেম্বার ছিল হচ্ছে যারা হচ্ছে 70-এর মানে হচ্ছে যেই সাধারণ ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে যারা জিতছিল তাদেরকে নিয়ে এটা তৈরি করা হয়। এই যে একটা কন্ট্রোভার্সি আছে, অনেকে মনে করে যে একটা নতুন ইলেকশন করা উচিত ছিল, যে 70-এ যে ইলেকশনটা হয়েছিল সেটা তো আসলে পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার ইলেকশন। সো আমি যে এখন নতুন করে কনস্টিটিউশন লিখতেছি, আমাকে হয়তো একটু পুনরায় একটা ম্যান্ডেট নেওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু ওটা ওই সময় যেহেতু আর কোনো কম্পিটিং পাওয়ার ছিল না, সেহেতু মানে থিওরিটিক্যালি কারেক্ট, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো ইলেকশন করলে এই ধরনের লোকগুলাই জিতত, ঠিক আছে, মানে ওই সময় তো আর কেউ ছিল না। গণপরিষদ বিতর্কে কিন্তু মানে ইন্টারেস্টিংলি আমাদের কনস্টিটিউশনে কি কি অ্যাড হয় নাই এটার একটা লিস্ট আছে, যেসব জিনিস ডিবেট হয়েছে কিন্তু সেটা মেজরিটি অফ মেম্বারের সাপোর্ট পায় নাই দেখে কনস্টিটিউশনে অ্যাড হয়নি। এবং তুমি যদি এই ওমিশনের লিস্টগুলো দেখো, তাহলে দেখবা যে এখন আমরা কনস্টিটিউশনের যে জিনিসগুলোকে আমরা দুর্বল মনে করি, এর অনেক কিছু কিন্তু ওই ডিবেটের মধ্যে উঠে আসছিল। ইটস নট লাইক যে তারা রাবার স্ট্যাম্প করে ফেলছে, ঠিক আছে, রাবার স্ট্যাম্প করে ফেলছে কারণ ওরা সবাই হোমোজেনাস মানুষ ছিল, ম্যাক্সিমাম আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের, ওই সুরঞ্জিত সেন, গুপ্ত টুপ্ত জাতীয় 2-3 জন
ইন্ডিপেন্ডেন্ট লোক ছিল, তখন সুরঞ্জিত সেনগুপ্ত ইন্ডিপেন্ডেন্ট ছিল, 2-3 জন মানে এরকম বিচ্ছিন্ন কয়েকজন ছাড়া ম্যাক্সিমামই গোড়া আওয়ামী লীগের লোক। সো তাদের একটা পার্টিজান ব্যাপার আছে। সো শেষ পর্যন্ত এই জন্য তারা একটা মানে গড় একটা জিনিসকে তারা পাশ করছে। কিন্তু তাদের সেই বিতর্কের মধ্যে কিন্তু যে জিনিসগুলোকে এখন আমরা মনে করি যে মানে আমাদের কনস্টিটিউশনের দুর্বলতা, সেই জিনিসগুলোও কিন্তু উঠে আসছিল। যেমন একটা মানে সহজ উদাহরণ দিই, যে আমাদের কিন্তু ফ্লোর ক্রসিংয়ের নিয়ম নেই। মানে আমি যদি একটা পার্টির এমপি হয়ে হই, কি বলে, সংসদে আসি, আমি কিন্তু আমার পার্টি যদি কোনো একটা বিল আনে, আমি এটার এগেনস্টে ভোট দিতে পারবো না। ঠিক আছে, মানে এটা তো কোনো মানেই হয় না। তাহলে তো সব মানে মানে পুরা মানে যে অ্যাসেম্বলি যে একটা ডেলিবারেশনের জায়গা, মানে জাস্ট বিকজ আমি ইলেকশন জিতে আসছি তার মানে কি আমার পার্টির সাথেও আমার সবকিছুতে আমি একমত? তার তো নিশ্চয়ই না। আমারও তো নিশ্চয়ই দ্বিমত থাকতে পারে, কিন্তু সেই দ্বিমত দেখানোর তো কোনো জায়গা নেই। তো এই যে মানে ফ্লোর ক্রসিং এর যে নিষেধাজ্ঞা, এইটার মানে আমার কাছে প্রথম খুব উইয়ার্ড লাগতো যে এরকম একটা জিনিস কেন করছে। পরে আমি দেখলাম যেটার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে। ঐতিহাসিক কারণটা কি, যে পাকিস্তান আমলে এটা খুবই কমন ঘটনা ছিল যে মানুষজন করতো কি, যে এক পার্টিতে মানে মানে জিতে আসতো, তারপরে ব্ল্যাকমেল করতো যে তুমি যদি এই না দাও তাহলে কিন্তু আমি ওই পার্টির সাথে ভোট দিয়ে তোমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবো। ঠিক আছে, তো এই জন্য শেখ মুজিবের কাছে মনে হয়েছে যে এই জিনিস হলে তো মানে ওই ব্ল্যাকমেলিং বাংলাদেশের মানুষ যেই টাইপের, তোমার মতো এরকম কিছু পূর্বধারণা নিশ্চয়ই তারও ছিল, যে এরা দেখা যাবে যে এইটাকে তারা একটা দলাদলি এবং কন্টিনিউয়াস একটা বিকারিং এবং ব্ল্যাকমেলিং এর সার্কেলে নিয়ে যাচ্ছে, এই জন্য সে এটাকে বন্ধ করার জন্য। কিন্তু কথা হচ্ছে কি, জিনিসটা যখন আমি কনস্টিটিউশনে দিয়ে দিলাম, এটার কিছু নেগেটিভ অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এর অনেক পজিটিভ সম্ভাবনাও ধ্বংস করে ফেললাম। যে একটা দলের ভিতরে ওই দলের বিভিন্ন সিদ্ধান্তের জন্য যে একটা ডিবেট হওয়ার সম্ভাবনা, সেটাকে কিন্তু আমি পুরোপুরি ধ্বংস করে দিলাম। যে ওইটা হওয়ার পরে এর অর্থ হচ্ছে যে দলের ভিতরে কোনো ডিবেট নেই, যেটা বিল আসছে ওইটাই। তুমি আমেরিকার লেজিসলেটিভ প্রসেসে গেলে দেখবা যে ইটস এ ভেরি কমন ফেনোমেনা যে ডেমোক্রেটদের পার্টির বিলের বিরুদ্ধে ভোট দিচ্ছে, রিপাবলিকানরা রিপাবলিকান পার্টির বিরুদ্ধে ভোট দিচ্ছে। একটা প্রেসিডেন্ট যদি একটা বিল পাশ করাইতে চায়, সে প্রথম চিন্তা করে যে আমার দলের সবাইকে কিভাবে আমি রাজি করবো, কারণ তারা সবাই তার পক্ষে ভোট দিবে এটাও নিশ্চিত না। ঠিক আছে, কারণ জাস্ট বিকজ তোমার একটা পার্টি অ্যাফিলিয়েশন আছে তার মানে তো এই না যে তুমি মানে সবকিছুতে একমত হয়ে বসে আছো। এইটা তো আমাদের মধ্যে একেবারে নেই। সো মানে আমার পয়েন্টটা হচ্ছে যে এই কনস্টিটিউশনের যে জিনিসগুলা আমরা জানি যে গত 53 বছরে যেগুলা আমাদের দুর্বলতা হিসেবে মানে অকার করছে, সেই জিনিসগুলাকে সরানো বা সেই জিনিসগুলাকে নিয়ে পুনরায় ডিবেট করাটা আমার মনে হয় জাতি হিসাবে আমরা ডিজার্ভ করি। আচ্ছা, ডিজার্ভ করার কথাই যদি বলি, মানে এই যে এখন যে সরকারটা আছে, এই সরকার যদি একটা সংবিধান এখন দেখে, কোনো না কোনো দিন তো নির্বাচন হবে। কারণ হচ্ছে যে এই সরকারটা তো নির্বাচিত সরকার না, তাই না? এটা একটা পরিস্থিতির সাপেক্ষে তৈরি হওয়া সরকার, আপৎকালীন সরকারই, অন্তর্বর্তীকালীন তো বলতেছে। তাহলে এই সরকারের তৈরি করা সংবিধান পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে সে আসলে ফলো করার জন্য আমি তোমাকে মানে যেটা বলতে পারি, এটা খুবই আনরিয়েলিস্টিক, কারণ এটা বাংলাদেশের সিস্টেমে আসলে রিয়েলিস্টিক না। যে মানে আদর্শ সময় যেটা হইতো যে এই গভর্নমেন্ট এই 500 ধরনের সংস্কার না করে তারা নির্বাচন কমিশন সংস্কারটা সবার আগে করে প্রথমে একটা গণপরিষদ নির্বাচন হইতো, যে এখানে যারা জিতবে এরা কনস্টিটিউশন ফ্রেমের জন্য জিতবে। তারপরে তারা কনস্টিটিউশন ফ্রেম করে একটা রেফারেন্ডাম করবে, জনগণ যদি ওই কনস্টিটিউশন গ্রহণ করে তারপরে ওই কনস্টিটিউশনের আন্ডারে জেনারেল নর্মাল ইলেকশন হবে। কিন্তু এটা শেষ পর্যন্ত মানে আমাদের এখানে এখন 2টা ইলেকশন, মানে যদি কোনো যেই কারণেই ইলেকশন হোক, মানে ইলেকশন যদি কোনো কারণে হয় তাহলে যারা জিতবে তারা আর ওয়েট করবে না, তারা সাথে সাথে সব কিছু দখল করে ফেলবে। ঠিক আছে, সো এটা রিয়েলিস্টিক না। সো এবং আমি তোমার সাথে এগ্রি করি যে এই গভর্নমেন্ট এখনো আসলে ওই শক্তির জায়গায় নাই যে তারা একটা কনস্টিটিউশন প্রপোজ করলে বা কনস্টিটিউশন লেখার একটা কাজে নিলে এনাফ মানুষকে তাদের সাথে পাবে, ওই শক্তির জায়গাটা তাদের নাই। কিন্তু যদি আমরা এই কনস্টিটিউশনেই থেকে যাই তাহলে আবার আমরা যেই অবস্থায় আগে ছিলাম সেই জায়গায় ফেরত যাওয়ার একটা মানে ভয় আছে। হ্যাঁ, যে মানে কোনো প্রাতিষ্ঠানিক পরিবর্তনই কিন্তু হয় নাই, ওই ডিজিএফআই, ওই আয়নাঘর, কোনো কিছুই ধ্বংস হয় নাই। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ, শুধু প্রশাসকগুলো বদল হবে, হ্যাঁ, আর কিছু এখন আর কোনো কিছুই যদি চেঞ্জ না হয় তাহলে অস্বস্তির জায়গা আছে। তাহলে কিন্তু আমরা ওই আগের সিস্টেমেই চলে গেলাম যে প্রতিষ্ঠানের ব্যাপার না,
প্রতিষ্ঠানে কোন মানুষগুলো বসে আছে, ভাগ্য ভালো হইলে ওই মানুষগুলো যদি ভালো হয় তাহলে আমাদের ভাগ্য ভালো, যদি খারাপ হয় তাহলে ভাগ্য খারাপ। আমরা কিন্তু ওই জায়গায় ফেরত গেলাম যে জনগণের এজেন্সি তাহলে আবার শূন্য হয়ে গেল আর কি, যে আমার আর কোনো জায়গা নেই এইসব জিনিস। তাহলে আমরা যে আলাপটা করতেছি, আলাপটার বেস কি হোপ নাকি আলাপটা আসলে ফ্যাক্ট? মানে হোপ হইলে এক ধরনের আলাপ, আর যদি ফ্যাক্ট বেস করি তাহলে তো আলাদা ধরনের জিনিস। না, ফ্যাক্ট বেস আলাপ করার সমস্যা হচ্ছে কি, যে ফ্যাক্ট বেস আলাপ আসলে ইনএভিটেবলি পেসিমিস্টিক। কারণ তুমি ফ্যাক্ট সব একসাথে করবা, তুমি মনে হবে যে অধিকাংশ জিনিসই প্রবাবল না। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, যে আমাদের যে জুলাইয়ের যে বিপ্লব হইলো বা অভ্যুত্থান হইলো, এটা তো খুব একটা প্রভাববল জিনিস ছিল না। এরকম একটা জিনিস হবে কেউই মানে প্রেডিক্ট করতে পারেনি। মানে 16, 17, 18, 19 তারিখও সরকার পড়ে যাবে এরকম ইয়ে হয় না। আমার মনে আছে যে ওই যে 9 দফা তো পত্রিকায় আলাদা করে পাঠাই দিছিল, তখন তো ইন্টারনেট নাই। তো ওই যে ওখানে যে শেখ হাসিনা, তখন তো শেখ হাসিনা পদত্যাগের কথাও বলা নেই, শেখ হাসিনা ক্ষমা চাবে, এই ধারা দেখেই ওরে বাবা কত বড় মানে চাওয়া চেয়ে ফেলছে যে শেখ হাসিনা ক্ষমা চাবে। দ্যাটস লাইক মানে 20th জুলাই, মানে হাসিনা চলে যাওয়ার মাত্র 15 দিন আগে। সো মানে আমার কথাটা হচ্ছে, আমি কখনো সম্ভাবনাটা মানে এই মানে মানে যে সামনের ভবিষ্যতের যে অপরচুনিটিটা, সেটাকে পুরোপুরি মেরে ফেলার মানে স্পেকুলেশনটা করতে ভালো লাগে না আর কি। কারণ তাহলে জিনিসটা খুবই পেসিমিস্টিক হয়ে যায়। তাহলে মানে যে এতগুলো মানুষ মারা গেল, আমরা যে সবাই মিলে জিনিসটাকে একটা পজিটিভ জিনিস দেখলাম, তাহলে লাভ হলো কি? মানে আমাদের যদি এরকম হয় যে ডিজিএফআই মানে একসময় এক ধরনের লোকদেরকে তুলে নিয়ে যেত, এখন আরেক ধরনের লোককে তুলে নিয়ে যাবে, সেটাই যদি রেজাল্ট হয়, তাহলে তো আসলে জিনিসটা খুবই মানে মানে সেটা হওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু একটা সম্ভাব্য ঘটনা, এটা হইতেই পারে। কিন্তু ওই যে একটু হোপ এই জন্য রাখি আর কি। বাট 49 দিন তো হলো, 49 দিন হলো, এবং এই সরকার মানে 46 ডেজ অলরেডি ওয়ার্কিং ডে পার করে ফেলছে। তো এখন যদি ই করি, অলরেডি তো আমাদের মানে ডেটা আছে। সো এখনকার যে পরিস্থিতি, এটাকে কি আমরা একটা মানে কি বলে যে একটা সিস্টেম যখন কলাপস করে, সেই সিস্টেমের একটা হচ্ছে কোলাটারাল ড্যামেজ থাকে। সো আমরা এই যে 49 ডেজ, এটাকে কি আমরা কোলাটারাল ড্যামেজ পিরিয়ড ধরবো? মানে এই গ্রেস পিরিয়ডটা আসলে কতদিন বলে তোমার মনে হয়? আর আমার কাছে মনে হয় গ্রেস পিরিয়ড শেষের দিকে আর কি, আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংয়ে। কারণ আসলে যতদূর কলকারখানাও ঠিক মতো স্টার্ট হইতে পারে না, এইসব প্রতিদিনই আনরেস্ট চলতেছে, মানুষের নর্মাল লাইফের উপরে ইম্প্যাক্ট আছে, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, 10টা মানুষ মিলে কোনো একটা কিছু করতে চাইলে করে ফেলতে পারবে, এরকম একটা সিচুয়েশন এখনো আছে। সো মানে যদি শুধুমাত্র যা হয়েছে সেইটা মানে ওই এই 46 দিনে যা যা ঘটছে শুধুমাত্র সেই ডাটা নিয়ে বসি, তাহলে আসলে হোপের জায়গাটা মানে খুব বড় না। কিন্তু ওই যে মানে হোপটাকে আমি একদম ফেলে দিতে যাচ্ছি না, কারণ ইমপ্রবাবল ঘটনাও ঘটে। সো আমি হোপটাকে ফেলে দিতে চাচ্ছি না। তাহলে এটাকে হোপের জায়গায়, এটাকে তাহলে এখন মিরাকলের অপেক্ষায় আছি আমরা, মানে তোমার এটাকে তাহলে এখন মিরাকলের দিকে? একটা মানে বাংলাদেশের যেই ইতিহাস, এবং সেই ইতিহাসের মধ্যে আমরা তো পলিটিক্স প্র্যাকটিস করতেছি অনেক দিন যাবত। আসলে মানে আমরা অনেক সময় মনে করি যে কোনো স্বৈরাচার থাকলে বা কোনো অধিকার না থাকলে তখন পলিটিক্স, আসলে পলিটিক্সই, তাই না? মানে শেখ হাসিনা তো একা ক্ষমতাটা প্রয়োগ করে নাই, সে তো তার সাথে বহুত মানুষকে পাইছে, তাই না? সো ওইটাও তো একটা পলিটিক্স, ওটাও একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ডমিনেট করার পলিটিক্স, ঠিক আছে? এই সব কিছু যদি আমি মানে এরকম পাশাপাশি সাজাই, এবং আমি যদি এক্সপেক্ট করি যে মানে একটা চমৎকার সংবিধান, চমৎকার একটা যে সেপারেশন অফ পাওয়ার, তারপরে হচ্ছে সিভিল লিবার্টি প্রোটেক্টেড হবে, আমাদের ভোটাধিকার প্রোটেক্টেড হবে, আমাদের রাষ্ট্রে মানুষের মানে অপরচুনিটি, ইকোনমিক অপরচুনিটি, এগুলো আরও ফেয়ার হবে, এই যে আমাদের বিভিন্ন ধরনের বেস লেভেলের চাওয়া, সেইগুলি চলে আসবে একটা এপিসোডের মাধ্যমে। এটা তো আসলে মিরাকলই, মানে এইটা যে চাচ্ছে সেই মিরাকল চাচ্ছে, এটা আসলে ঠিক আমি মিরাকল চাচ্ছি না। মানে যারাই ভাবতেছে যে তারা জুলাই মাসের 15 তারিখ থেকে সিগনিফিকেন্টলি একটা বেটার জায়গায় সামনের জুলাই মাসে থাকবে, এরা সবাই একটা মানে এরা সবাই ইজ হোপিং ফর আ মিরাকল। মানে মিরাকলটা না হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওই যে বললাম না, আশাটা পুরোপুরি ছেড়ে দিতে চাই না এখন। আর আমার কাছে তোমার এই আশা ব্যাপারটাকে মনে হচ্ছে এক ধরনের পলিটিক্যাল ডিপ্লোমেসি, মানে এটাকে মানে তোমার এই আশাটাকে মানে আশা মনে হচ্ছে না, এটা একটা পলিটিক্যাল ডিপ্লোমেসি মনে হচ্ছে। তুমি বলতে চাচ্ছ যে আমি এনাফ নেগেটিভ হইতে চাচ্ছি না?
হ্যাঁ মানে এটা এক ধরনের পপুলিস্ট স্ট্যান্ড আর কি। সো এখন আমরা যে সময়টা আছি না পপুলিস্ট স্ট্যান্ড না, এই সময় মানুষের এটা আসলে কি, এটা আসলে কি পপুলিস্ট স্ট্যান্ড না, মানে এটা আসলে কি যে ধরো মানে এটা মানে নেগেটিভ ভাবে বললে তুমি সাঙ্ক কোস্ট ফ্যালাসি বলতে পারো, যে তুমি অ্যাজ এ জাতি তো আমরা তো ইনভেস্টটা তো করে ফেলছি, এই হাসিনাকে সরাইতে যে মূল্যটা আমরা দিছি সেই মূল্যটা তো আমরা দিয়ে ফেলছি, মানে এটা তো নতুন করে দেওয়ার মতো জিনিস না, অলরেডি ডান, পেমেন্ট হয়ে গেছে। এখন এটা রিটার্ন আসবে কিনা এইটা তো আসলে আমাদের হোপ ছাড়া আর কিছু করার নেই আর কি। হ্যাঁ আমি যে কথাটা বলতেছিলাম মানে এখন আমরা যে সময়টাতে আছি, তো এখন আমরা কি জাতিগতভাবে তাহলে কি আমাদের মধ্যে স্টকহোম সিনড্রোম কাজ করতেছে নাকি এখন আসলে আমাদের মেন্টাল স্টেটটাকে তুমি কিভাবে বলবা? আমার কাছে মনে হয়, আমার কাছে যে জিনিসটা পজিটিভ মনে হয় সেই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের মানে রাজনৈতিক দলগুলা যতগুলা আছে, সেটা জামাত, বিএনপি, ইসলামিক আন্দোলন বা বিভিন্ন ধরনের বাম রাজনৈতিক দল, মানে যত ধরনের রাজনৈতিক ট্রেডিশনাল রাজনৈতিক দল আছে, এবং এই রাজনৈতিক দলের যে মানে পেরিফেরিতে যে মানে তথাকথিত নাগরিক সমাজ বা এসে আছে, এরা মানে খুবই বীর বিক্রমে সবাই খুব কাদা ছোড়াছুড়ি করতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গেছে। আমি এই জিনিসটা খুব পজিটিভলি দেখি, আমি সবসময় কম্পিটিশন এবং কাদা ছোড়াছুড়িকে পজিটিভ মনে হয় আমার কাছে, যে এরা যেহেতু এত মারপিট করতেছে তার মানে এরা পায়ের কোনো একটা অংশ চাচ্ছে, এরা মনে করতেছে যে দেশটা একদম শূন্যতে চলে যাবে না, যে ভাগ করার কিছুই থাকবে না, ঠিক আছে। সো আমি এই এনার্জিটাকে পজিটিভলি দেখতে চাই। আমার কাছে মনে হয় আরও কম্পিটিশন হোক, মানে রাজনৈতিক দলগুলা কামড়াকামড়ি করুক। আমি সবসময় মানে ওই যে অনেকে আছে যে ওই যে সংসদে মারপিট করছে এই জিনিসটা খুব নেগেটিভলি দেখে, আমার কাছে তো খুবই ভালো জিনিস। পুলিশ এসে আমাকে পিটানোর থেকে মেম্বার অফ পার্লামেন্টটা নিজেরা মারামারি করুক, আমি মোর দেন হ্যাপি। আমি চাই না যে ওই কি বলে বাংলাদেশের শিক্ষিত মানুষের মতো যে তারা গিয়ে খুব ভদ্র হয়ে সুটকোট পরে ওখানে বসে থাকবে, ওরকম চাই না। সো পজিটিভ দিক যদি বলতে চাও, যে মানুষ প্রচুর রাজনীতি করতেছে, সভা সমিতি করতেছে, বিভিন্ন ধরনের আইডিয়া সামনে নিয়ে আসতেছে, একজন আরেকজনের সমালোচনা করতেছে, সমালোচনা অনেক করতেছে, এগুলি পজিটিভ দিক। যে তার মানে মানুষ যখন এগুলি করে তার মানে কিন্তু একটা স্টেক আছে, মানুষ কেয়ার করতেছে, মানে যখন মানে স্টেক থাকে না তখন কিন্তু মানুষ সমালোচনাটাও করে না। সো আমি সেটাকে পজিটিভলি দেখতেছি। কিন্তু মানে নেগেটিভ দিকটা হচ্ছে যে ওই গোত্রের যে ব্যাপারটা, যে আমাদের এখানে রাজনীতি যেহেতু রাজতন্ত্র, সেহেতু মানে তাদের আসলে কোনো মানে চেক নাই, তো মানে তারা যদি একবার পাইটা পেয়ে যায় তারপরে তাদের কোনো চেক নাই। সো আমি যদি কিছু চেক না বসানোর আগেই তারা পাইটা পেয়ে যায়, যেটা সম্ভাবনা যথেষ্ট, তাহলে আসলে আমরা ওই জুলাইয়ের 15 তারিখ থেকে হয়তো তারপরেও কিছুটা উপরে থাকবো, কিন্তু যেই ভয়াবহ প্রাইস আমরা দিছি সেই তুলনায় মানে হচ্ছে খুব বেশি জায়গায় থাকবো না এখন। মানে এবং ইতিহাসে যদি উদাহরণ দেখো, আমরা তো সফল বিপ্লবের কথা বলি, আমরা যদি ব্যর্থ বিপ্লবের কথা বলি, মিশর কমপ্লিটলি ব্যর্থ, ঠিক আছে। এখন ওই সেনা শাসনে মানে সিসি সেনা শাসন কাইন্ড অফ সেনা শাসনই আর কি, সেই প্রেসিডেন্ট হয়ে বসে আছে, এবং সেও এরকম হাজার হাজার মানুষকে গুমটুম করে অত্যাচার করে অবস্থা খারাপ। তিউনিশিয়াতে তো মানে এখন ওই যারা অরিজিনালি বিপ্লব করছিল তাদেরকে গাইলাইতেছে যে একটা স্টেবল দেশ এখন ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, এরকম ধরনের একটা চিন্তা ভাবনা মানুষ করতেছে। সো ব্যর্থ বিপ্লবের তো উদাহরণের অভাব নাই। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, যে 71 সালের যে মুক্তিযুদ্ধ, এইটাও তো মনে করো যে যদি এটা পাকিস্তান মানে ওয়েস্ট পাকিস্তানের চোখ থেকে দেখি বা ইন্ডিয়ার লেন্স থেকে দেখি, তাহলে এটাও কিন্তু এক ধরনের বিপ্লবী। এটা অবশ্যই। তো মুক্তিযুদ্ধের যত মানুষ মারা গেছে অত মানুষ তো এই 24-এ মারা না যাবে। তো সেইটার প্রেক্ষিতে যদি আমাদের প্রাপ্তি দেখো, সেখানে তো খুব বেশি প্রাপ্তি নাই। তাহলে তোমার কেন মনে হচ্ছে যে 24-এ এই হাজার খানেক মানুষ? আমি তোমাকে এই জায়গায় তোমাকে ডিসপিউট করবো। ডিসপিউটটা করবো আসলে এই কারণে, সেটা হইতেছে যে দেখো আমাদের এই পূর্ব দিকে আমরা যারা মাস্টার্স খাই সবাই একটু কালো খাটো টাটো বা সেইখান থেকে এই এথনিক গ্রুপের মানুষ আর কি, আমাদের পূর্ব বাংলার মানুষ, এদের মানে যেই চাওয়াটা সেটার মানে রাজনৈতিক চাওয়া, এটাকে তুমি যদি ধরো ওই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে তুমি ফ্রেম করার চেষ্টা করো, তুমি দেখবা যে আসলে মূল ইস্যুগুলা কী ছিল। মূল ইস্যুগুলা ছিল হচ্ছে যে আমার কি এক টুকরা জমি আছে, আমার কি মানে ওইটাই কিন্তু মেন জিনিস ছিল, যে জমির অধিকার, ঠিক আছে। এবং মানে হচ্ছে এই অঞ্চলে কোনো ধরনের ইনস্টিটিউশন ছিল না, আমাকে ইউনিভার্সিটি যাইতে হলে কলকাতায় যেতে হতো, অধিকাংশ জায়গায় স্কুল ছিল না, মানে
মানে আমি কিন্তু আমাদের জায়গাটা কিন্তু খুবই প্রি মডার্ন একটা জায়গায় ছিল, ঠিক আছে? সো এখানের মানুষরা যখন চাইছে, তারা কিন্তু কোনো ওরকম কোনো বড় কোনো জিনিস চায় না, তারা চাইছে খুবই সিম্পল ইকোনমিক রাইটস, যে আমাদের এই অঞ্চলে আমাদের একটা নিজস্ব জায়গা হবে। এই কারণে কি এই অঞ্চলের মানুষ বঙ্গভঙ্গকে খুব সাপোর্ট করছে, তাই না? এবং ইনফ্যাক্ট মানে বঙ্গভঙ্গকে কেন্দ্র করেই কিন্তু মুসলিম লীগ তৈরি হয়েছে এবং এই অঞ্চলের রাজনীতি কাইন্ড অফ তৈরি হয়েছে। এবং ওই ফজলুল হকের যে পলিটিক্যাল ক্যারিয়ার, ওটাও তো যে জমিদার জমি ইস্যু নিয়ে কৃষক প্রজা পার্টির মেইন ছিল, ওইটাই তো তার জনপ্রিয়তার বেস। হ্যাঁ, এবং আমাদের যারা পূর্বপুরুষ, মানে আমাদের সবারই তো বাড়িতে, বাংলাদেশের জমি কিরকম ছোট, অনেক ফ্র্যাগমেন্টেড, এরকম জমি আসছে কোত্থেকে? আমাদের ম্যাক্সিমাম পূর্বপুরুষ কিন্তু 1955 সালে যখন হচ্ছে পাকিস্তান হওয়ার পরে আমাদের তো যে ভূমি রিডিস্ট্রিবিউশন হয়, জমিদার প্রথা ভেঙে দেওয়া হয় এবং নিলাম করে এই জমি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কৃষকের কাছে বিক্রি করা হয়। তুমি যদি এনাফ পিছনে যাও, খোঁজ নিয়ে দেখো যে তোমার ফ্যামিলিতে যে জমি আছে সেই জমিও ওই 1950-53 সালে অ্যাকোয়ার করা জমি, কারণ এখানকার অধিকাংশ মানুষের নিজের নামে জমি ছিল না। সো এই যে, এবং মানে এইটাকেই তুমি আবার 52-তে নিয়ে আসো, এটাই 71-এ নিয়ে আসো। আমার এক ছিল, পৌরনীতির একজন টিচার ছিল, তো উনাকে একবার মানে ক্লাসে আর কি, তো আমরা 7 আর 8-এ পড়ি, তো আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করছিল আর কি যে যদি পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ না হইতো তাহলে কি পরিবর্তনটা, মানে একজন সাধারণ নাগরিক হিসেবে কি পরিবর্তন হইতো? তো আমি তো ক্যাডেট কলেজে ছিলাম, তো উনি বলছে যে দেখো, মির্জাপুর ক্যাডেট কলেজ শুরু হয়েছে কিন্তু স্বাধীনতার আগে। কোন ছেলেগুলো ওই ক্যাডেট কলেজে পড়তো? অধিকাংশ, মেজরিটি কারা এখানে পড়তো? বলছে যে যদি পাকিস্তান না ভেঙে বাংলাদেশ হইতো তাহলে যে তুমি যে এখানে বসে আছো, তোমার জায়গায় একটা উর্দুভাষী বিহারি ছেলে বসে থাকতো, আর তুমি তোমার বাড়ি টাঙ্গাইলে না, টাঙ্গাইলে একটা চায়ের দোকানে কাজ করতে। এই কথাটা কিন্তু ফালতু কথা না, হ্যাঁ, যথেষ্ট মেরিট আছে। হ্যাঁ, এটা কিন্তু মানে আমরা অনেক মহান টহান বানায় ফেলি, কিন্তু আমাদের এই রাজনৈতিক যে আন্দোলনের যে ফুল হিস্ট্রি তুমি দেখো, এগুলি কিন্তু সবসময় বিভিন্ন ধরনের ছোট ইকোনমিক রাইটসের জন্য হয়েছে, যে আমার একটা নিজস্ব ডোমেইন থাকবে, আমি কিছু একটা করে খাইতে পারবো, এরকম একটা জায়গা থেকে হয়েছে। তুমি যদি সেই জায়গা থেকে দেখো তাহলে অফকোর্স মানে 71 আমাদের জন্য নেট পজিটিভ। না, আমি তোমাকে বলছি আসলে প্রপোর্শন অনুসারে তো আসলে মানে নেট পজিটিভ কি, আমার তো মনে হয় এই ক্ষেত্রে তো মানে এখন তোমাকে এটার সাথে তুলনা করতে হবে যে ধরো যদি 71-এ যদি মানে আমি সহজ উদাহরণ দিই, 71-এ যদি আমরা ধরো মানে কি হইতে পারতো, এটা কিন্তু আনলাইকলি না যে একটা অঞ্চলের মানুষজন একটা গভর্নমেন্টকে খুব বিরোধিতা করতেছে এবং তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদী, কারণ আমরা তো আসলে যদি আলাদা না হইতে পারতাম আমাদেরকে তো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীই বলতো, বিচ্ছিন্নতাবাদী প্রবণতা তৈরি হয়েছে, তারপরে সেটাকে কন্টেইন করে ফেলছে। ধরো আর্মি মার্চের 25 তারিখে ক্র্যাকডাউন করছে, করার পরে ধরো দেশের মানে চট্টগ্রামে গ্যাঞ্জাম হয়েছে জিয়ার নেতৃত্বে, ধরো ওইটাও তাড়াতাড়ি ক্র্যাকডাউন করে ফেললো, ধীরে ধীরে মানে মিলিটারি প্রবলেমগুলোকে সলভ করে ফেললো, এই জায়গাটা প্রাদেশিক গভর্নমেন্ট তৈরি করলো, তারা একটা মোটামুটি স্থিতাবস্থা নিয়ে আসলো। এটাও কিন্তু হওয়াটা অসম্ভব কিছু ছিল। হ্যাঁ, তো এখন তোমাকে চিন্তা করতে হবে যে কাশ্মীর থেকে বাংলাদেশে মেডিকেল পড়তে আসে না, তো আমাদের অবস্থা এই কাশ্মীরের মতো হতো। কাশ্মীরে এখন ওই যে আর্মি সারাদিন ঘুরে না, এই অবস্থা হতো না। মানে আমার পয়েন্টটা এইখানে ছিল না, আমি বলতেছি যে ওইটাও তো বিপ্লব ছিল, এটাও একটা বিপ্লব। সো বিপ্লবের পরবর্তীতে মানুষের যে প্রত্যাশা, আমি প্রত্যাশার জায়গাটা থেকে বলছি, প্রত্যাশা কি এনাফ পূরণ হয়েছে কিনা। মানে তুমি যেটা বলতেছো যে পরিবর্তন কি হয়েছে, পরিবর্তনের বিষয়ে তো কোনো মানে দ্বিমত নাই, পরিবর্তন তো ডেফিনেটলি অনেক পরিবর্তন হয়েছে, এটার কারণে এত মানুষ মরছে। কিন্তু তুমি বলতেছিলে না গণমানুষের প্রত্যাশা কি 71-এর পরে পূরণ হয়েছে কিনা? না, পুরোপুরি তো অবশ্যই পূরণ হয়নি। হ্যাঁ, সো আমার আর্গুমেন্টটা ছিল যে এত বড় বিপ্লবের পরেই গণমানুষের প্রত্যাশা যেহেতু পূরণ হয় নাই, তাহলে জুলাইয়ের এই অল্প দিনের একটা ঘটনা থেকে প্রত্যাশা পূরণ হবে, এইটা মনে হওয়ার আসলে ভিত্তি কি? সো আমি তো তোমার এখন প্রশ্নটা কমপ্লিট করতে হয়নি, এখন কমপ্লিট করলাম। আচ্ছা, বুঝতে পারছি। মানে এখন মানে তুমি যদি এখন আমাকে বলো যে এখন আমি অঙ্ক কষে মানে এই হিসাবটা আমি মিলাই, তাহলে আসলে খুব কঠিন। কিন্তু তাহলে তো আসলে মানুষজন বিপ্লবী করবে না। মানে মানুষ যদি জুলাইয়ের 15 তারিখে অল পসিবল মানে হচ্ছে এন্ডিং চিন্তা করতো, তাহলে একটা রেশনাল মানুষের কি করার কথা? বাসায় বসে থাকার কথা, তাই না? কারণ
সে যত ধরনের এন্ডিং চিন্তা করতো অধিকাংশ এন্ডিংই কিন্তু ইমপ্রবাবল, না হওয়ারই কথা। সো এই জায়গায় মানুষের তো একটা মানে কি বলে, মানুষ তো মানে ওই যে ইসলাম ধর্মে বলে আর কি যে মানে মানে মানুষ হচ্ছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। মানে পৃথিবীতে আরো অনেক প্রাণী টানি আছে, অন্য অনেক কিছু আছে, কিন্তু পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি তো মানুষ। কেন, কথাটার অর্থ কি আসলে? কথার অর্থ হচ্ছে যে মানুষের তো একটা এজেন্সি আছে, তার কিন্তু একটা মানে তার সবকিছু নট সেট ইন স্টোন, মানে তার একটা ক্ষমতা আছে ইতিহাসকে পরিবর্তন করা। মানে তার যে জিনিসটা অতীত ডাটার ভিত্তিতে খুবই হাইলি ইমপ্রবাবল মনে হয়, সেই রকম জিনিস ঘটায় ফেলানোর একটা সম্ভাবনা মানুষের আছে। সো মানুষের ওই সম্ভাবনাটাকে উপরে বাজি ধরলে ম্যাক্রো স্কেলে তুমি অধিকাংশ সময় হারবা, কিন্তু তার মানে এই না যে বাজি তুমি ধরতে পারবে না, কারণ কিছু সময় তুমি জিতবা। সেই দিক থেকে মানে তুমি বলতে পারো আর কি যে তুমি যেটাকে বলতেছো পলিটিক্যাল ডিপ্লোমেসি, যে আমার কেন আমার হোপ থাকবে। কিন্তু ওই যে ব্ল্যাক সোয়ানের গল্পটা পড়ো নাই, যে ব্ল্যাক সোয়ানের মতো ব্যাপার আর কি, যে হ্যাঁ ঠিক আছে সকল ডাটা বলতেছে যে সম্ভবত কিছু হবে না, না ডেটা দিয়ে তো বড় বড় ঘটনা প্রেডিক্ট করা যায় না। ওকে, তো ওই জায়গায় আসি যে তুমি বারবার যে পয়েন্টটাতে বলতেছো যে আমাদের হচ্ছে এই ক্ল্যান বেজ রাজনীতি হয়, ফলে যেটা হয় যে যখন একটা ক্ল্যান ক্ষমতা দখল করে সবকিছু দখল করে ফেলে, ওদের নিশ্চিহ্ন করে ফেলে। তো এখন এই এত মানুষের মৃত্যুর পরে নতুন যে অন্তর্বর্তী সরকার হয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষে কি এমন কোনো মেকানিজম তৈরি করা সম্ভব যেখানে এই পুরোপুরি দখলদারিত্বের জায়গাটা যেন করতে পারে, মানে মিনিমাইজ করতে পারে? ওইরকম কোনো না, এটা কোনো সরকার করতে পারবে না। ফার্স্ট অফ অল এটা আসলে মানে মানে সরকার বলতে আমরা যেটা বুঝি, সরকার আসলে একটা কোনো এক্সিস্টিং ফ্রেমওয়ার্কের মধ্যে সে ক্ষমতাটা নেয়, এবং সেই ক্ষমতাটা যেভাবে এক্সারসাইজ করে সেই সিস্টেমগুলা কিন্তু সে ক্ষমতা নেওয়ার আগে থাকতে হয়, তাই না? মানে আমাদের সরকারও কিন্তু কোনো এলিয়েন ওয়েতে তার ক্ষমতা এক্সারসাইজ করতেছে না, সে কিন্তু তার সেক্রেটারিয়েট, সচিব, পুলিশ, যত প্রতিষ্ঠান আছে এদের মাধ্যমেই তার ক্ষমতাটাকে এক্সারসাইজ করতেছে। সো এইটা আসলে সত্যিকার অর্থে মানে এই ধরনের আমূল পরিবর্তন, এগুলির জন্য আসলে এটা একটা কালেকটিভ অ্যাকশন প্রবলেম। আমি তো মিনিমাইজ বলছি, আমূল পরিবর্তন বলি না। যাই হোক, মানে তারপরও মানে তুমি যদি ধরো ওই যে না তুমি যেটা বলতো সেটা আসলে আমূল পরিবর্তন, কারণ অনেক প্রবলেমের গোড়া হচ্ছে ওই ক্ল্যান বেসড রাজনীতি, ঠিক আছে? এবং সেই ক্ল্যান বেসড রাজনীতি তৈরি হয়েছে বাংলাদেশের ইনস্টিটিউশন না থাকার কারণে, কারণ বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে কোর্ট এগুলি কোনো কিছুই ফেয়ার না, সেগুলি কোনো কিছুই নাগরিককে প্রোটেক্ট করতে পারে না। রাষ্ট্রের সাথে নাগরিকের মানে ক্যাথলিক চার্চের যে কনসেপ্ট আর কি, যে আমাদের মানে প্রোটেস্ট্যান্টদের চিন্তা কি, যে ঈশ্বরের সাথে আমার সম্পর্ক হচ্ছে ডিরেক্ট, মানে আমি বাইবেল পড়বো, আমি ডিরেক্টলি ঈশ্বরের সাথে আমার সম্পর্ক, মাঝখানে কেউ নেই। আর ক্যাথলিকদের হচ্ছে যে আমার চার্চ হয়ে যেতে হবে, চার্চে যে আছে তার কথা শুনতে হবে, ঠিক আছে? সে হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, তার মাধ্যমে আমি যাব। আমাদের তো হচ্ছে ক্যাথলিক চার্চের মডেল, আমাদের সাথে তো সরকারের ডিরেক্ট সম্পর্ক নাই। আমাদের সবসময় আমার বড় ভাই লাগবে, সেটা আমি কোর্টে বলি, সেটা আমি ইকোনমিক ক্ষেত্রে বলি, সেটা আমি সব জায়গায় বলি, আমার বড় ভাই লাগবে, আইদার বড় ভাই লাগবে অথবা টাকা লাগবে। মানে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সাথে আমার কোনো ওয়ান টু ওয়ান সম্পর্ক নাই। এই সম্পর্কটা তৈরি না হলে আসলে সত্যিকার অর্থে বাকি সব কিছুই কাগজে, ঠিক আছে? মানে শেষ পর্যন্ত ওই যে এক গ্রুপ আরেক গ্রুপকে চেঞ্জ করবে। সো এই সম্পর্কটা কখন তৈরি হবে? এটা কিন্তু একটা ফেজ ট্রানজিশনের মতো একটা মানে ডিসকন্টিনিউয়াস ইভেন্ট, যে এটা তখনই তৈরি হবে যদি এনাফ সংখ্যক মানুষ এগুলোতে বিশ্বাস করে এবং এনাফ সংখ্যক মানুষ সেই বিশ্বাসটা এক্সারসাইজ করে। এটা আসলে একটা প্রসেস, এটা আসলে একদিনে হঠাৎ করে হয়ে যায় না, বা হইলে মানে প্রেডিক্টেবল একটা দিনে গিয়ে হবে না, এরকম ধরনের আর কি। সো আমার আশা, হোপটা হচ্ছে যে আমরা যদি এইরকম একটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারি, এই জার্নিটার মধ্যে যেতে পারি, তাইলে হয়তো আমরা এরকম ডিউরেবল প্রতিষ্ঠান তৈরি করতে পারবো যেটা নাগরিকের সাথে রাষ্ট্রের একটা সরাসরি সম্পর্ক তৈরি করবে। ওকে, সো এই প্রক্রিয়ায় তোমার নিজের আসলে কন্ট্রিবিউশনের স্কোপ কোনটা? মানে তুমি তো অলওয়েজ একটা স্কেপটিক মোডে থাকো। যদি তুমি চিন্তা করো, ডক্টর কামাল যখন বাংলাদেশের সংবিধান লিখছিল তখন তার বয়স 35-36 অ্যারাউন্ড ছিল, উই আর অ্যারাউন্ড 40। সো তুমি এই যে বিভিন্ন আইডিয়া, তোমার বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং, এগুলো নিয়ে তো তুমি অনায়াসে একটা বই লিখতে পারতা, কিন্তু তুমি তো বই দেখো না। তো সেক্ষেত্রে তোমার কি মানে একজন দুর্নীতিগ্রস্ত লোক
মানে দুর্নীতিগ্রস্ত স্কলার হিসেবে তোমার ট্যাগ করা যায় কিনা? না, তুমি তো বেসিক্যালি বই লিখে তো হবে না, তুমি তো বেসিক্যালি আমার মনে হয় না কামাল হোসেন কোনো বইও লিখছে। জিনিসটা হচ্ছে যে মানে এটা আসলে সম্ভবত না, তুমি যেহেতু কোনো পার্টি পলিটিক্সের সাথে ইনভলভ না, তো তোমার তো আসলে তোমার লেখা তো আসলে বইয়ের বাইরে তুমি আর কিভাবে করতে পারবে? তোমার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে তো আসলে বই লেখা। তো তুমি যখন বই লিখো না, তখন তোমাকে দায়িত্ব গাফিলতির কারণে তোমাকে দুর্নীতিগ্রস্ত বলা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি বলতে চাইলে ইটস ওকে, বাট আমার না না, মানে তুমি জাস্ট মেনে নিতে তো হবে না, মানে বলো, মানে বলা যায় কিনা? না, অবশ্যই বলা যায়। তুমি তোমার প্রেক্ষাপট থেকে যদি মানে তোমার যে মানে তুমি যেই কি বলে ইয়াটা তৈরি করছো, মানে ইভালুয়েট করার যে মেট্রিকটা তৈরি করছো, সেই অনুসারে বলতে পারো আর কি। কিন্তু আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি যে মানে সে ফর এক্সাম্পল ওই আলী রিয়াজের অধীনে সংবিধান সংস্কার কমিশন, যদিও আমার কাছে মনে হয় না যে মানে তারা সাফিসিয়েন্ট পাওয়ার ধরে রাখতে পারবে যাতে এরকম একটা জিনিস করতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে এটা কিছু গোলটেবিল মিটিং করেই মানে কোনো দিকে যাবে না। তারপরে ধরলাম যে সে কিছু যে গণশুনানি করলো বা এসে এইসবের যদি করে, তাহলে আমি যাব, গিয়ে অ্যাটলিস্ট আমার কথাটা বলে আসবো আর কি। কিন্তু মানে বাংলাদেশে আসলে এটা ডিম মুরগির সমস্যা, যেহেতু আগে থেকে পাবলিক ডেলিবারেশন, মানুষ তার আইডিয়াগুলো বিভিন্ন জায়গায় চ্যানেল করার মতো মানে যে ধরনের প্রতিষ্ঠান থাকা দরকার, এগুলি তো নাই। সো মানে বর্তমানেও কিন্তু জিনিসপত্রগুলো কিছুটা নেটওয়ার্কিং এর মাধ্যমেই হচ্ছে। মানে একজন মাথাকে নিয়োগ দিচ্ছে, সে তার পরিচিত লোকজনকে নিয়ে বা নিচের গুলাকে নিয়োগ দিচ্ছে আর কি। ম্যাক্সিমাম নিয়োগ কিন্তু এভাবেই হচ্ছে, কারণ ওই 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 কিভাবে নিয়োগ করতে হবে এই সিস্টেমই তো নাই। মানে একটা প্রপার, যেমন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের প্রধান অথবা ওদের যেসব ক্ষেত্রে কমিশন, সেক্ষেত্রে তো একজন প্রধান থাকে না, মাল্টিপল কমিশন থাকে, মানে মাল্টিপল মেম্বার থাকে। তো এই কোরামটা কিভাবে তৈরি করা হবে, এই ম্যাক্সিমাম ক্ষেত্রেই এগুলির আসলে কোনো ধরনের প্রপার মানে এক্সারসাইজ করা হয় এরকম কোনো ফর্মুলা নেই। তো এই জন্য সবকিছুই হচ্ছে আমি ওকে চিনি, সে তাকে চিনি, এইভাবেই হচ্ছে। সো এই জায়গায় তো আসলে সত্যিকার অর্থে আমি হাইয়েস্ট আমার যেখানে অ্যাক্সেস আছে, যেমন ধরো আমি তোমাকে এসে বলতেছি, এরকম যদি আরেকটা জায়গায় আমি বলার সুযোগ থাকে আমি ওখানে গিয়ে বলবো। এছাড়া তো আসলে আর আমার কোনো মানে গতি নাই বলার। কিন্তু বই কেন লেখো না? বইটা আমার কাছে মনে হয়, তুমি যদি আমার ফান্ডামেন্টালি জিজ্ঞেস করো, আমার কাছে মনে হয় যে বই লিখলে তো কেউ পড়বে না। সো এবং আমার কাছে মনে হয় না যে আমি এমন কিছু বলতেছি যেটা 10টা গুগল সার্চ করে পাওয়া যাবে না। সো আমি আর পারপাস খুঁজে পাই না আর কি, যে পড়বেও না খুব বেশি মানুষ, আবার আমি ওরকম ইউনিক কিছুও লিখতেছি না। তাহলে আসলে মানে মানে এটা দ্বারা বেনিফিটেডটা কে হবে? মানে আমি বেনিফিটেড হব না, ঠিক আছে, কারণ কেউ কিনবে না, আমি কোনো পয়সা পাবো না, আমার কোনো ইনসেন্টিভ নেই। তাহলে এবং যারা আমার মানে ওই যে একটা পুরাতন একটা জোকস আছে না, যে উডি অ্যালেন একটা সিনেমা আছে অ্যানি হল, 1979 সালের একটা ছবি। তো ওখানে ওর একটা ডায়লগ ছিল যে আমি মানে আমাকে নিতে রাজি হবে যেই ক্লাব, সেই ক্লাবের মেম্বার আমি হইতে চাই না। মানে আমার মতো লোককে যারা একসেপ্ট করতেছে তাদের মধ্যে তো সমস্যা আছে, ঠিক আছে? তো অনেকটা এরকম আর কি, যে আমি তো অত ইন্টারেস্টিং কিছু তেমন কিছু বলতেছি না। সো আমার বই যারা কিনতে চাবে তারা দেখা যাবে যে আইদার আমাকে চেনে, অথবা মানে হচ্ছে মানে বই পড়াটা তার কাছে মনে হয় কোনো একটা পারফরমেন্সের অংশ। মানে ধরো তোমাকে চেনে না, কিন্তু তোমার স্পেকুলেশন বা তোমার যে এই প্রস্তাবনা, সেইগুলোতে এনাফ মানে নাই, মানে সেগুলো এনাফ স্ট্রং না, এটা তুমি মনে করো যে জন্য যে জাস্ট শুধু আইডিয়া বা আর্গুমেন্টের উপরে বেস করে এটা কিনতে পারে যে তোমাকে চেনে না? আমি তোমাকে যেগুলি বলছি কোনোটাই তো নতুন কথা না, মানে সবই বইপত্র যায় আছে। আমি তো ধরো 5টা কথা একসাথে মিশিয়ে একটা রেসিপি বানায় তোমার বলতেছি, তাই না? সো নলেজ ব্যাপারটা তো এরকমই, মানে নলেজের একটা সিলসিলা থাকে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে আমার কোনো অরিজিনাল কন্ট্রিবিউশন আছে আর কি এখানে। যে আমি এমন কিছু বলতেছি না যেটা আসলে পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজিতে যারা পড়ে টরে তারাও এই জিনিসপত্রগুলো এর কাছাকাছি বিভিন্নভাবে দেখে। খুব বেশি আলাদা কিছু আমি বলতেছি না আর কি। ওকে, যদি সেইটাই হয় তাহলে আমরা এই যে এতক্ষণ ফেডারেলিস্ট পেপার নিয়ে যে আলাপ করলাম এবং বাংলাদেশের কারেন্ট সিস্টেমে যেটা ফিট করার চেষ্টা করলাম, সেখানে কি তাহলে মনে করো তোমার জায়গায় মোটামুটি কিছু গুগল সার্চ করা লোক কারো পাশে একই টাইপ কথা বলতো, মানে তুমি ভ্যালু অ্যাডিং এই না দেখো, তেমন কিছু বলা নাই। গুগল সার্চ করাটা সহজ কাজ, ইম্পর্টেন্ট হচ্ছে যে কি গুগল সার্চ করতে হবে। মানে আমার ভ্যালু এডিশনটা আসলে সত্যিকার অর্থে যে আমি এই জিনিসগুলোতে অনেক সময় দিছি সেইটাই। কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা তো আমি যে তোমাকে বলতেছি বা অন্য আরেকজন তাকে আমি মুখে বলতে পারি। মানে মানে সমস্যাটা আসলে বই, বাংলাদেশে বই মিডিয়ামটার যে
বর্তমান কি বলবো মানে কনসেপচুয়ালি আসলে বই কি, বাংলাদেশে বই কি আসলে, মানে সাধারণ অবস্থায় যে কোনো ধরনের ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট কিন্তু ফান্ডামেন্টালি প্রথমে প্রোডাক্ট, মানে এটার প্রাথমিক ইনসেন্টিভ কি? প্রাথমিক ইনসেন্টিভ হচ্ছে যে এটা আমি সেল করব, বিক্রি হবে, যার ফলে আমি এইটা করতেই পুরা মানে হচ্ছে আমার এমফ্যাসিস দিব, ঠিক আছে? এবং এইটা কিন্তু একটা ওয়ার্কেবল একটা মডেল, যে একজন সিঙ্গার সে সারাক্ষণ গান নিয়ে কেন চিন্তা করবে? কারণ সে জানে যে সে এই গানটা বিক্রি করে তার টাকা আসবে, সো তাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, সেই জিনিসটাকে ফুল টাইম করতে হবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বই লেখাটা মানে এই যে সহজ 1-to-1 যে সম্পর্কটা, মানে এটা ডিম মুরগির ব্যাপার, এটা কি পাঠকের দোষ না লেখকের দোষ সেটা ভিন্ন আলোচনা, কিন্তু আমাদের ওইখানে আসে নাই। মানে একসময় হয়তো ছিল বা কিছুটা, এখন আর নো লঙ্গার দেয়ার আর কি। এখন আমার কাছে মনে হয় যে মানে বই যারা পড়ে তারাও বই পড়তে চায় না, বই যারা লেখে মানে তারাও এই তাদের মধ্যেও এই হোপটা থাকে না যে এই বইটা অনেক মানুষ পড়বে। সো তাহলে মিডিয়াম হিসাবে মানে বইটাকে মানে বইটা আসলে কোন জায়গায় আছে, মানে এটা আসলে আমার কোশ্চেনটা মিডিয়ামটাকে নিয়ে আর কি। তাহলে কি আমার মানে তো এইখানে তোমার কোনো হোপ কাজ করে না, এইখানে তুমি তাহলে তো রিয়েলিস্টিক চিন্তা করো না, এইখানে কেন হোপ কাজ করো? এই জায়গায় আসলে হোপ কাজ করে কি না, মানে আমার কাছে মনে হয় যে এটা কাজ করে না। তো আমি বলতেছি এইখানে কেন হোপ কাজ করে না? তাহলে তুমি হোপের ক্ষেত্রে তো সিলেক্টিভ না, সিলেক্টিভের থেকে আসলে আমার কাছে মনে হয় যে এই বইয়ের যে এই যে দশা হয়েছে বইয়ের, এটা তো আসলে সত্যিকার অর্থে বিচ্ছিন্ন ঘটনা না। মানে আমাদের এই একই দশা আমাদের গান টানের ক্ষেত্রেও বিভিন্ন মাত্রায় হয়েছে, আমাদের সিনেমার ক্ষেত্রে হয়েছে। মানে আমি তো দেখতেছি যে ক্রিয়েটিভ যে কোনো কাজকর্মের পিছনেই মানে দশাটা বর্তমানে এরকম, যেটা একটা ওই রাজা ত্রিশূকুর মতো একটা স্টেসিসের মতো একটা স্ট্যাগনেশনের মধ্যে আছে, যে এমন একটা প্রোডাক্ট যার কোনো কনজিউমারও নাই, যার উৎপাদকও আসলে জানে না এটা কে কনজিউম করবে বা আদৌ কনজিউম করবে কিনা, এরকম একটা সিচুয়েশন স্টেসিসের মধ্যে আছে। এটা মানে রাজা ত্রিশঙ্কুর মতো আর কি, স্বর্গমর্তের মাঝখানে আটকে আছে। তো এইটার আমি যেটা বলবো যে এইটার মানে আমি কোনো যাওয়ার জায়গা দেখি না। মানে একটা জিনিস যদি উপরে থাকে তাহলে তার নিচে নামার জায়গা আছে, একটা যদি নিচে থাকে যে জিনিসটা উপরে যাওয়ার জায়গা আছে। আমার কাছে মনে হয় এরা কোথাও নাই। সো এরা আসলে কোন দিকে যাবে আমি আসলে ঠিক মানে মানে আমি জানি না যে এই মাধ্যমটার কি হবে, কিন্তু আমি জানি যে এই মাধ্যমটাকে আসলে আমি এখনো ওরকম মানে 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 ইম্পর্টেন্ট ভাবতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে না যে এই মাধ্যমের থ্রুতে আসলে মানে অনেক এক্সচেঞ্জ হচ্ছে। তার মানে তুমি অ্যাকচুয়ালি নলেজ বেসড বা ইন্টেলিজেন্স বেসড এর যে এটা মানে নলেজ ট্রান্সফরমেশন বা ট্রান্সফিউশনের যে ইকোসিস্টেম, সেটা তুমি আসলে বাংলাদেশের রানিং সোসাইটিতে দেখতে পাচ্ছ না, সেটাই তো ব্যাপার নাকি? হ্যাঁ, আচ্ছা, যদি সেটা না দেখো তার মানে হচ্ছে আলটিমেটলি আমাদের যে ওভারঅল না মানে পুরোপুরি সেটা আবার এগ্রি করা উচিত না, কারণ আরও তো মিডিয়াম আছে। সো কিন্তু মানে আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশের মানুষ অ্যাভারেজ র্যান্ডম স্টাফ কি পরিমাণ কনজিউম করে আর কি পরিমাণ অ্যাকচুয়ালি মানে বই পড়তেছে বা সিনেমা দেখতেছে, সবই কিন্তু কম। মানে ইটস নট লাইক যে মানে সবাই অনেক বাংলাদেশের জিনিস বই পড়তেছি না বাইরে বই পড়তেছি, এরকম মানুষের সংখ্যাও কিন্তু অনেক বেশি না, বা বিদেশি সিনেমা দেখতেছি এরকম। এই আলাপটার সাথে মানে ওই আমাদের পূর্বের এইটা সম্পৃক্ত, কারণ যেহেতু আলটিমেটলি দেখা যাচ্ছে যে স্কিল তৈরি করা বা নলেজ তৈরি করা কোনো দিকেই আমাদের লোকজনের আসলে ইনভলভমেন্ট নাই। এবং যেটা আমি যে ক্লাসিক্যাল ইস্যুটা আমি সবসময় বলি যে বাংলাদেশ এমন একটা দেশ যেটা আয়তনে হচ্ছে মহারাষ্ট্রর চাইতেও ছোট, কিন্তু জনসংখ্যায় বিশ্বের 8ম। সেরকম কোনো আবাদযোগ্য জমি নাই, বিক্রিযোগ্য ন্যাচারাল রিসোর্স নাই, অথচ প্রায় 30 লক্ষ বেকার। এরকম একটা জায়গায় তুমি আসলে যখন এই যে হোপটা রাখো এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আশা করো, সেই আশাটা আসলে কতটা লজিক্যাল না, লজিক্যাল নাকি এটা হচ্ছে মানে না মানে তুমি তো লজিক্যাল বললে তো অন্য জায়গায় চলে যাবে, নাকি এটা একটা মানে ফ্যান্টাসি, মানে হোপের জায়গায় এটাকে তখন ফ্যান্টাসি দিয়ে রিপ্লেস করা যায় না? না মানে ফ্যান্টাসি দিয়ে রিপ্লেস করবো না,
আমি লজিক্যাল এটার বিরোধিতা করব, কারণ লজিক্যাল মানে হচ্ছে যে মানে এটা হচ্ছে মানে লজিক্যাল জিনিসপত্রের মধ্যে তো কোনো প্রবাবিলিটির জায়গা থাকে না। হ্যাঁ, মানে যে এ থেকে বিতে আসছে, বি থেকে সিতে যাবে, সো এটা লজিক্যালের বিষয় না, এটা হচ্ছে যে এটা কি প্লজিবল কিনা, এটা হচ্ছে বিষয়। না, তোমার অবস্থান তো অলওয়েজ একটা স্কেপটিক একটা অবস্থান থাকে। স্কেপটিক ব্যক্তিগত জায়গা থেকে হয়তো স্কেপটিক থাকা ঠিক আছে, কিন্তু যখন তুমি কালেকটিভ উইল বা কালেকটিভ ফোর্সে চিন্তা করবা, সেইখানে কি কোনো ডেফিনিট ডেরিভেটিভ থাকা উচিত নাকি সেখানেও স্কেপটিভ থাকা উচিত? তোমার কি মনে হয়? দেখো, আমি তো মানে কাইন্ড অফ একটু রিয়েলিস্ট মানুষ, সো অধিকাংশ ক্ষেত্রে আমি বাজি ধরার মানে বাজি কিন্তু মানুষ সব কিছু নিয়ে ধরে না। বাজি যদি সে জানে যে সেটা বাজি, সে একটা দুটা জিনিসের উপর বাজি ধরে। সো তুমি ধরতে পারো যে জুলাই মানে অভ্যুত্থানে যেই পরিমাণ কস্ট গেছে, এই কারণে এই রাষ্ট্রের একটা পরিবর্তনের প্রতি আমার একটা পক্ষপাত আছে এবং আমি ওই জায়গায় একটা বাজি ধরছি। কিন্তু তার মানে এই না যে আমি সব কিছুতেই বাজি ধরে বেড়াবো। সো যত কিছুই ইমপ্রোবাবল ম্যাক্সিমাম জিনিসই আমার কোনো বাজি নেই। ঠিক আছে, তোমার সাথে আলাপ শুরু করলে তো সবসময় লম্বা আলাপ হয়, এবং যখন আমরা হলে থাকতাম অনেক সময় দেখা যাচ্ছে আমরা 11টার সময় আলাপ শুরু করলে ভোরে শেষ হয়ে যেত, কিন্তু ক্যামেরা তো আসলে এতক্ষণ সাপোর্ট করে না, আর অলরেডি 100 মিনিটের বেশি হয়ে গেছে আই গেস। তো যেটা বোঝার ছিল সেটা হচ্ছে যে তুমি যে মানে লাস্ট যেটা পয়েন্ট, যে স্কেপটিক হয় এটা ব্যক্তিগত জায়গা থেকে, আর হচ্ছে যখন কালেকটিভলি চিন্তা করি। সো তুমি এটাকে স্কেপটিক না বলে এটাকে এক ধরনের একটা গ্যাম্বল বলতেছো। তো ঠিক আছে, আমাদের জীবনযাপনে তো আসলে আমরা অলওয়েজ বাংলাদেশের মতো একটা জায়গায় যখন আমরা আসলে বসবাস করি, এটা প্রতিনিয়ত আসলে আমরা আমাদের নিজেদের লাইফ নিয়ে আসলে গ্যাম্বলই করি। অন্য যে কোনো জায়গায় বাংলাদেশে বসবাস করাটা অনেক বেশি গ্যাম্বলিং নির্ভর। তো ঠিক আছে, তোমার গ্যাম্বলিংয়ে আমি আস্থা রাখলাম, দেখা যাক রেজাল্ট কী হয়। তো তুমি বসে চা খাও, আমি আলাপ শেষ করি। সো শুরুতে যেটা বলতেছিলাম যে আমার যে অনেকগুলা ব্যর্থতা, সেটা একটা ব্যর্থতা হচ্ছে যে তুহিনকে দিয়ে বই এখনো দেখাইতে পারিনি 14 বছরে। তো তুহিন যেরকম একটা বাজি লাগছে, আমি তো সবসময় হচ্ছে বাজি, গণমানুষের প্রতি আমার কোনো আস্থা নাই, কিন্তু আমার একটা ফানার আছে, সেখানে পছন্দের মানুষ, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, অনুরাগী, একটা 4টা ক্যাটাগরি আছে। এই মানুষ যারা ফিট করে আমি শুধুমাত্র তাদের নিয়ে ভাবি। তো তুহিন আমার বন্ধু ক্যাটাগরিতে পড়ে। সো আমি তুহিনের এই বই লেখানে এইবার একটা বাজি ধরি, দেখা যাক যে এই সামনে মানে 2024-এর শুরুতে তুহিন কোনো বই দেখাইতে পারি কিনা, 14 বছরে যেটা ফেল হয়েছে সেই বাজিটা এখনো অন থাকে কিনা। এর বাইরে আমাদের যে আলাপ ছিল সেখানে আমার মনে হয়েছে যে মানে আমি চাইলেই থিওরিটিক্যাল আলাপ করতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে থিওরিটিক্যাল আলাপ না করে বাংলাদেশের রানিং সিনারিওতে ওর যে থিওরিগুলো সেগুলোকে ফিট করার ক্ষেত্রে যে রিয়েল লাইফ প্রবলেম এবং যে জায়গাগুলোতে আসলে অ্যাডজাস্ট করার জায়গা, সেগুলোকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি। হোপফুলি এটা একটা আলাপ মানে মিনিংফুল আলাপ হয়েছে। যদি মিনিংফুল আলাপ না হয়, সেটা মোস্ট প্রবলি আমার যে ইনকোয়ারিতে প্রবলেম ছিল, সো সেটা আমি মেনে নিতে রাজি আছি। সো আজকের মতো আলাপ শেষ। তুহিন বই লিখুক সেই প্রত্যাশা থাকুক, কারণ 14 বছর আসলে অনেক লম্বা সময় বাজি ধরার জন্য। সো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।